হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে মধ্যরাত্রিতে শুরু করলাম আমাদের এই পেজের আজকে ফার্স্ট লাইভ। আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার। আমরা নলেজ ইজ পাওয়ার সম্পর্কে আমরা ডিসকাস করব। দেখি আমরা নলেজটাকে কিভাবে শক্তিতে আমরা রূপান্তর করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। তো আমাদের মাঝে একজন অলরেডি অতিথি আছেন, আমরা তার সাথে ডিসকাস করার চেষ্টা করব। হ্যাঁ, এলিয়েন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ভাই শুনতে পাচ্ছি। হিমান ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আশা করছি ভালো হ্যাঁ, আছেন আপনি। আজকে যে আমিও ভালো টপিকস, আছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন অবশ্যই। তো আমরা তো মধ্যরাত্রিতে আছি, আপনি এটা নিয়ে কোনো কি কমেন্টস আছে বা কোনো কিছু বলতে চাচ্ছেন? না আসলে তেমন কিছু বলার না। আসলে মধ্যরাত মানে তো নীরব। আর নীরবেই আর জ্ঞান অর্জন, যেটাকে আপনি নলেজ বলতেছেন, জ্ঞান অর্জনটা নীরবে আসলে ভালো হয়। নীরবতা জ্ঞান অর্জনের একটা ভালো ওয়েদার আরকি, তাই বলতে পারেন। হুম। না, আসলে আমি মধ্যরাতটা বেছে নেওয়ার কারণ হলো যে মানুষের সবকিছু জ্ঞান এবং নলেজটা মধ্যরাত থেকেই শুরু হয়। ঠিক আছে, এই জন্যই আসলে এই টাইমটা বেছে নিয়েছি। এটা আপনি কি মনে করেন, এটা আপনার দৃষ্টিতে সেটা একটু বললে ভালো হতো। আমি আপনার সাথে একমত আছি। এটা বেশ ভালো সময় করা যায়। এখন কোনো দর্শক থাকবে না, ঠিক আছে। হয়তো আমরা ডিসকাশন করলাম, পরে দর্শকরা দেখে নিল। সেটা কোনো বিষয় না। আপনি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ। আপনি চালিয়ে যান। আপনার সাথে কোনো ডিসকাশন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই জন্যই আসলে এই টাইমটা বেছে নিয়েছি। হ্যাঁ, অভিজিৎ, এলিয়েন শোনা যায়? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু একটু লেট হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, বলেন। আজকে যে টপিকসটা সেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার। এটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে দিতে পারেন। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার, অবশ্যই এটা সত্য কথা। জ্ঞানকে যদি আমরা শক্তি বলতে চাই, তাহলে সেটা অবশ্যই, যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, সেটা অবশ্যই সত্য হবে। আর এই ক্যালকুলেশনটা আমরা কোনো আ এক্সিস্টেন্সই পাবো না যদিও, কিন্তু তারপরেও যদি আমরা এটাকে তাত্ত্বিকভাবে দেখি, তাহলে হয়তোবা একটা খুব সুন্দর ক্যালকুলেশনে আসা যাবে। তো আমিও এটার সাথে একমত যে পাওয়ার, সরি, নলেজ একটা পাওয়ার। হ্যাঁ, আমি একমত এটার সাথে। আচ্ছা, প্রথমে একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আমরা যে পেজ থেকে লাইভ করতেছি, এটা পেজের নাম তো আপনি হয়তোবা জানেন। এই পেজ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি দিতে পারেন। পেজ পেজটা যেহেতু এখনো খুব একটা রানিং পেজ না, সেজন্য এখন পর্যন্ত আমি খুব একটা মতামত দিতে চাই না। তবে পেজটার নাম আমার পছন্দ হয়েছে। এখন পরবর্তী অ্যাক্টিভিটির উপর এটা ডিপেন্ড করবে। পেজটাকে আচ্ছা, আমি কিসে নিয়ে পেজের যাব। একটা স্লোগান আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে উই আর ম্যান নট এলজিবিটি। এর অর্থটা বুঝছেন? হ্যাঁ, এখানে মূলত যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা এলজিবিটিটাকে কোনো ইয়াতে আনবো না। আমরা মানুষ, এটাই প্রধান। এখানে এলজিবিটি কে জেনারেল, সেটাকে মূলত আমরা নাই দেখলাম। আমরা যে ম্যান, আমরা সবাই মানুষ, সেটাকেই প্রধান প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিছুটা কি এরকম? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই বিষয়টাই আসলে প্রায়োরিটি দিতেছি। কারণ হচ্ছে যে আমরা লিঙ্গের ভিত্তিতে আমরা মানুষের সম্মানটাকে হেট না করে আমরা শুধুমাত্র যে একজন মানুষ হিসেবে মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য অন্যান্য সবকিছু আমরা মেনটেন করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ঠিক আমি আছে। আসলে বুঝতে এই পেরেছি। স্লোগানটা দিয়েছি, কারণটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে এলজিবিটি, আমরা যে এই যে লিঙ্গান্তর যে ভাগ করি, যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এরপর হচ্ছে ট্রান্সজেন্ডার, এরপর হচ্ছে আপনার হোমোসেক্সুয়াল, এইসব বিষয়গুলোকে আমরা আমরা মানে মানে বিভেদ না করে আমরা তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করতেছি। হ্যাঁ, লিঙ্গটা অবশ্যই লিঙ্গের ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন থাকতেই পারে, এটা আমি আপনার সাথে একমত। বাট হচ্ছে আগে তাকে মানুষ হিসেবে মানে তাকে রেসপেক্ট করা বা হচ্ছে তার প্রতি মানে মানে সবকিছু সম্মান বা বিহেভিয়ার, আমরা সেই জিনিসটা আগে করার চেষ্টা করতেছি। তারপরে আমরা না এলজিবিটি তে যাই। যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে সমাজের মধ্যে আহ আহ, কেমন করে বলি, সমাজের মধ্যে যেমন হচ্ছে মেয়ে হলে তার প্রতি একটা অন্যরকম বিহেভিয়ার, আবার ছেলে হলে তার প্রতি অন্যরকম একটা বিহেভিয়ার দেখাই। যেমন একটা পরিবারের উদাহরণই আমরা যদি দেই,
যে ছেলে হলে আমরা কি করতেছি, যে তাকে হচ্ছে একটা পরিবারের আমরা তাকে সব দিক থেকে আমরা মনে করি, যা একটা ফ্যামিলি মেম্বার মনে করে যে একটা পরিবারের সন্তান মানে হচ্ছে তার সবকিছু। আমরা মেয়েকে কিন্তু ওইভাবে আমরা ট্রিট করি না, ওইভাবে আমরা তাকে বড় করি না, ওইভাবে আমরা তাকে সম্মানটা দেই না। বা হচ্ছে ট্রান্সজেন্ডার বলি আমরা, ট্রান্সজেন্ডার বলতে হোমোসেক্সুয়াল বুঝাইতেছি, এবং হচ্ছে হিজড়া যেটাকে বাংলায় বলা হয়, সেটাতে কিন্তু আমরা সেরকম ভাবে দেওয়ার চেষ্টা করি না। তো এই জিনিসটা থেকে আমি হাইড করার চেষ্টা করেছি যে হ্যাঁ, আমরা লিঙ্গের ভিত্তিতে তখনই আইডেন্টিফাইড করব যখন আমরা লিঙ্গের ভিত্তিতে কোনো কাজে আর মানে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করব, তখন সেই বিষয়টা আসবে। বাট জেনারেলি আমরা অ্যাজ এ মানুষ হিসেবে আমরা তাদেরকে ট্রিট করব। এটা আপনি মনে হয় বুঝতে পেরেছেন এলেন ভাই? হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। স্লোগানটা দেখেই ১ম এ বুঝতে পেরেছি আপনি প্রধানত মানুষকেই ফোকাস করেছেন। তারপরে মানুষের মধ্যে যখন কোনো প্রয়োজন হবে, তখন হয়তোবা আমরা দেখে নিলাম যে এই মানুষ অমুক জেন্ডার, এই মানুষ তমুক জেন্ডার, বা এ মেল, উনি ফিমেল। এটাকে যখন প্রয়োজন হবে তখন এটাকে ক্লাসিফাই করা গেল। কিন্তু প্রথমত এটা হলো আমরা সবাই মানুষ, তারপরে লিঙ্গভেদ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা, এবং আমি মিনিংটার প্রতি মুগ্ধ হয়েছি। মিনিংটা খুবই সুন্দর একটা মিনিং প্রকাশ করছে। আচ্ছা, আচ্ছা, এখন যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই যে আজকে টপিক দিয়েছি হচ্ছে নলেজ ইজ পাওয়ার। আমরা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা মানে কি কি করতে পারি, আমরা যদি হচ্ছে আহ, ধরে নিলাম যে হচ্ছে নলেজ ইজ পাওয়ার এই কথাটা মানে বাংলায় যদি বলি সেটা হচ্ছে জ্ঞানী শক্তি। এই জ্ঞান শক্তিটাকে কাজে লাগায়ে আমরা হচ্ছে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি, আমাদের পরিবারটাকে সুন্দর করতে পারি, আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি, এমনকি আমরা পুরা পৃথিবীটাকে সুন্দর করতে পারি। এই বিষয়ে কি আপনার দ্বিমত আছে? না, না, এ বিষয়ে আমার দ্বিমত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস নিয়ে ব্যাখ্যা করি। এই নলেজটাকে আমরা যে নলেজটাকে জ্ঞান বলতেছি, এটা কি শিক্ষা দ্বারা নিরূপণ করা যায়? আ আমি মনে করি শিক্ষা দ্বারা যায়, কিন্তু শিক্ষাটা কোন স্টেজের? শিক্ষাটা যদি শুধু হয় পাঠ্য বই ভিত্তিক, বা শুধু পাস করা বা এ প্লাস পাওয়া, এই ভিত্তিক যদি শিক্ষা হয়, সেক্ষেত্রে শিক্ষা সম্পূর্ণভাবে জ্ঞান অর্জনের ওয়ে না। মানে শিক্ষা বলতে আমি যে শিক্ষাটাকে বোঝাচ্ছি, স্কুল লাইফ বা কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, যেটাকে মূলত আমরা বলি। এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের আমাদের জ্ঞান অর্জনের পথ হইতে পারে না। জ্ঞান অর্জনের জন্য অন্যান্য বই পড়া, একটু কিছুটা দর্শন, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের মাঝে একটা প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এটাকে আপনি কি সমর্থন করেন? এটাকে সমর্থন করা বলতে আমি প্রথমত সমর্থন করি। হ্যাঁ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এখানে শিক্ষাটা আসলে কোন শিক্ষা? এটা কি আসলেই প্রপার শিক্ষা, নাকি কোন ধরনের শিক্ষা, সেই শিক্ষাটার উপর ডিপেন্ড করবে। এখন একটা চুরিও তো একটা শিক্ষা। চুরি বিদ্যাও একটা শিক্ষা, ডাকাতি বিদ্যাও একটা শিক্ষা। সেই শিক্ষাটা আবার তো জাতির মেরুদণ্ড হতে পারবে না। এখন কোন শিক্ষা? শিক্ষার উপর ডিপেন্ড করবে। যেহেতু আমরা মূলত শিক্ষা বলতে ভালো শিক্ষাকেই ধরে নিয়েছি, এজন্য শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায়। এটা আমি মনে করি। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে ইলেন ভাই, বাট আমি এই প্রবাদ বাক্যটাকে আমি মডিফাই করে যদিও বলি, আমি যদি বলি যে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না দিয়ে দিলাম আমরা সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি কি এইটাতে দ্বিমত আছেন? সুশিক্ষা না, এটাও হ্যাঁ, ঠিক আছে। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এটাতে আর দ্বিমত তো করতে পারবো না। কারণ এখানে আপনি শিক্ষাটাকে একটা লিমিটেশন এর মধ্যে নিয়ে আসছেন। একটা শর্ত আরোপ করছেন শিক্ষাটার উপরে। এখান থেকে যেটা হয়েছে যে এই অপশিক্ষা যেগুলা দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, মেরুদণ্ডটা যেটা দ্বারা ভেঙে যেতে পারে, সেই জিনিসটাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে শুধুমাত্র যেটা দ্বারা মেরুদণ্ড তৈরি করা সম্ভব, আপনি সেটাকে রাখছেন। তাহলে এক্ষেত্রে আর আমার তেমন কোনো দ্বিমত নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমি আসি এই শিক্ষার সাথে কেন এই শিক্ষার বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানী শক্তি। তো এই শিক্ষাটাকে আমরা জ্ঞানের মধ্যে এখন আমরা মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে শিক্ষা বলতে শুধুমাত্র শুধুমাত্র যে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বই পুস্তকে, সরি, আপনার যদি হচ্ছে এই যে সার্টিফিকেট ধারী শিক্ষা, এটাকে আমি বুঝাই নাই। আমি বুঝাইছি যে শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝাই যেটা দ্বারা আপনি আপনার জীবন চালাতে পারেন, আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না, আপনি জীবনে সবকিছু করতে পারবেন, আপনি কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, সেই শিক্ষাটাকে আমি সুশিক্ষা বলতেছি।
এটা বিষয়ে আপনার কি কোনো দ্বিমত আছে? না, না, এটা বিষয়ে দ্বিমত নাই। আমরা সুশিক্ষাটাকে একটা সভ্যতা শিক্ষা বলতে পারি। এটা কি আপনি কি মনে করেন? আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে, হিউম্যান ভাই? হ্যাঁ হ্যাঁ, এলিয়ান ভাই আপনার কথা আমি সুন্দরভাবে শুনি, আপনি বলেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে শিক্ষাটাকে আপনি বলতে পারেন। আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত। ঠিক আছে। এলিয়ান ভাই হ্যালো? আপনি মনে হয়, হ্যাঁ আপনি আনমিউট করে কথা বলতে, মিউট করে কথা বলতেছিলেন। হ্যাঁ আবার বলেন, শুনতে পাইনি মাঝখানে। হ্যাঁ, 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 ঠিক আছে। আমি আসলে যেটা বললাম আপনার কথার সাথে আমি একমত যে শিক্ষাটাকে সুশিক্ষার মধ্যে যদি আমরা বলি সেটাকে ঠিক হবে। সুশিক্ষাই জাতি মেরুদণ্ড। এটা হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আপনার সাথে একমত। আচ্ছা, এখন যে বিষয়টা কথা বলি, এখন হচ্ছে এই কেন আমি প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে একটু অ্যাভয়েড করলাম সেটা বলি। যে আমরা বর্তমান সমাজের যে প্রেক্ষাপট দেখতে পাই, একটা বিষয় হয়েছে কি, একটা হচ্ছে প্রবাদ বাক্য তখনই পরিবর্তন হয়, সেটা সমাজ, পরিবেশ, সিচুয়েশন মানে পরিস্থিতি অনুযায়ী একটা প্রবাদ বাক্য পরিবর্তন হয়। আমি যে এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাকে পরিবর্তন করে আমি সুশিক্ষা জাতির মেরুদণ্ড এই কারণে বললাম যে আপনি বই পুস্তকে বা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার আছে, বাট আপনার মধ্যে হচ্ছে আহ আহ, একজন মনুষ্যত্বের যে প্রকৃত জ্ঞান সেটা আপনার মধ্যে নাই। এই কারণে আমি শিক্ষাটাকে আমি প্রাধান্য দিলাম না। কারণ হচ্ছে যে এমন কিছু ব্যক্তি থাকে যারা হচ্ছে বেশি শিক্ষিত না, মানে তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার দিক থেকে বেশি শিক্ষিত না, কিন্তু তার মধ্যে সব জায়গায় সবকিছুতেই চলাফেরার জ্ঞান এবং হচ্ছে মূল্যবোধ বলেন, মনুষ্যত্ববোধ বলেন, বা অন্যান্য প্রাণীর প্রতি যে ভালোবাসা বলেন, সমাজের প্রতি ভালোবাসা বলেন, পরিবারের প্রতি ভালোবাসা বলেন, তারপরে আপনার হচ্ছে বিশ্বের প্রতি ভালোবাসা বলেন, তার মধ্যে সেই জিনিসটা দেখা যায়। তাই বলে কি আমরা তাকে শিক্ষিত বলবো না? এই জায়গাটাই আমি সুশিক্ষাকে মানে ডিফাইন করতেছি। আপনি এই বিষয়ে কোনো মতামত দিতে চান? এই বিষয়ে বলতে গেলে এখন আপনি সম্পূর্ণই সত্য কথা বলেছেন যে একজন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীতও একটা ব্যক্তি সমাজে অনেক বড় অবদান রাখতে পারে। তার মানবিক দিকগুলা দিয়ে সে সমাজে একটা উন্নতি সাধন করতে পারে, সভ্যতার পরিচয় দিতে পারে। এমন উদাহরণ কিন্তু ইতিহাসে অনেক আছে। এগুলা এগুলাকে আমরা যদি ডিফাইন করতে যাই সেটাও অনেক বড় বিস্তর আলোচনা হয়ে যাবে। তবে উদাহরণ আমাদের ইতিহাস বলে কিন্তু যে অনেক অনেক উদাহরণ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও অনেক মানে ভালো উচ্চ পদস্থ আছে বা আহ, তাদের ব্রেনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা সত্যি আসলে ইতিহাসে থাকার মতো ব্যক্তিত্ব এইভাবে নিজেকে তৈরি করেছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এমন অনেকে। আচ্ছা, দুই একটা হিউম্যান উদাহরণ ভাই? দিয়ে যদি বলতেন অনেক ভালো হতো। এলেন ভাই আপনি দুই একটা যদি উদাহরণ দিয়ে বলতেন, মনে হয় আহ এই যে আমাদের লাইফটা তো থেকে যাবে অনেক, হয়তো হয়তো বা পরে কেউ শুনবে তখন হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা সুশিক্ষা ডিফাইন করতেছি প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর ভিত্তি করে আর নয়। আমরা এই শিক্ষাটাকে ডিফাইন করতেছি হচ্ছে আপনার চরিত্র, আপনার হচ্ছে অন্যান্য জায়গায় চলাফেরা এবং সবকিছু পরিবেশের সাথে আপনি মিশে চলাফেরা, আপনার জীবনের যতটুকু চাহিদা আছে, যে যে জায়গায় যেটা যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা আছে, আপনি একজন স্ট্যান্ডার্ড ভাবে সমাজে চলতেছেন এবং সমাজের কোনো ক্ষতি হচ্ছে না আপনার দ্বারা। সমাজ তথা কোনো প্রাণী বা আপনার পরিবার তথা দেশের বলেন, সেই শিক্ষাটাকেই আমি শিক্ষা ডিফাইন করতেছি। এই যে বিষয়টা, এবং এখানে একটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সে তাকে সুশিক্ষায় ডিফাইন করা যায়। আহ, এরকম অনেক মানুষই আমরা দেখতে পাই যে তাদের মধ্যে, যেমন কাজী নজরুল ইসলামের কথা বলি, বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক বেশি শিক্ষায় শিক্ষিত না, কিন্তু কেন আমরা তাকে মডেল হিসেবে মানি? কারণ হচ্ছে তার নলেজ, তার চলাফেরা, তার অ্যাক্টিভিটিস এইসবের উপর ডিপেন্ড করে। তো আমরা এই জায়গায় সুশিক্ষা বলতে পারি না? কি বলেন এলিয়ন ভাই? হ্যাঁ, এখানে আপনি অবশ্যই সুশিক্ষা বলতে পারেন। মানে এখানে যেটা বলতেছেন সুশিক্ষা বলতে নিজের ব্রেনকে এনালাইসিস করা। নিজের ব্রেনটাকে সুন্দরভাবে পরিচালনা করা। নিজের ব্রেনটা মানে আসলে মানুষ আমরা। আমাদের একটা ব্রেন আছে। ব্রেনটাকে নিজের কন্ট্রোলে আনা।
আমাদের ব্রেনকে নিজের মতো করে চিন্তা করা, ছোট থেকেই একটা চিন্তাধারাকে ফলো করা বা এমন কিছু না, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা। এইভাবে একটা মানুষ মনে হয় মানবিক হইতে পারে। চিন্তাধারা, নিজের চিন্তাধারার মাধ্যমে একটা মানুষ মানবিক হতে পারে, আর সেটাকেই আমরা মূলত শিক্ষা বলতে পারি, এটাকে স্বশিক্ষা বলতে পারি। আচ্ছা, এলিয়ট ভাই আপনি অনেক সুন্দর বলেছেন। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই আমরা নলেজকে শক্তি বললাম, ঠিক আছে, এটার উপর ডিফাইন করে আমরা হচ্ছে কিছু বাস্তব উদাহরণের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। যেমন আমরা বাংলাদেশের কিছু প্রেক্ষাপট নিয়ে বলি যে আহ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা হতে ধরে এবং বাংলাদেশের অন্যান্য কৃতিতে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই তাদের বেশি, বাট তারা কিন্তু অনেক ভালো কিছু করেছে। এদেরকে আমরা সুশিক্ষিত মানুষ বলতেছি। তা আপনার, তো আমরা এই বিষয়টাকে এখন আরেকটা জিনিস ডিফাইন করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে যদি আমরা এমন একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারি যার মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে নয়, মানে তার মধ্যে জ্ঞানের আলোকে যে শিক্ষা এবং ব্যবহারিক যে শিক্ষা, এর মাধ্যমে যদি আমরা একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করি, হ্যাঁ অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমরা মূল্যায়ন করতেছি, কিন্তু এর মাধ্যমে যদি আমরা গড়ে তোলার চেষ্টা করি তাহলে কেমন হয়, এটা আপনি যদি একটু বলতেন এলেন ভাই। এখন আহ, সমাজের পরিপ্রেক্ষিতে এগুলা যদি প্রতিষ্ঠা করা যায়, আমাদের সমাজের সাথে যদি এগুলো প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। এটা অবশ্যই করা যাবে, কিন্তু এটা করাটা কতটা সফলতা আসবে সেটাই মেন দেখা যাচ্ছে। আমরা কোন পথে এগোলে এই ধরনের পরিবেশটা পাবো। এটা তো যদি তৈরি করা যায় তাহলে অবশ্যই ভালো হবে, কিন্তু তৈরি করার ওয়েটা কিন্তু মেইন বিষয়, কিভাবে এটা তৈরি করতে পারবো আমরা সেটা। তো এই বিষয়ে আর আমি নতুন কিছু বলবো না, আপনি এটা একটু ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ দিলেন ভাই। আচ্ছা, আমি একটা ওয়ে বলি, আচ্ছা যদি আপনার হিউম্যান ভাই, শ্রোতাদের কাছে হিউম্যান কেমন ভাই লাগে। একটু আপনি, হ্যাঁ হ্যাঁ, শ্রোতাদের মধ্যে আমি একজন নতুন দেখতে পারছি, এই যে স্ট্রিম ইয়ার্ড, তিনি লিখেছেন নতুন প্ল্যাটফর্ম মনে হচ্ছে। হ্যাঁ ভাই, নতুন প্ল্যাটফর্মই মনে হচ্ছে। আসলে নতুনই বলা যায় আচ্ছা, নাকি হিউম্যান ভাই? স্টিমার ভাইয়ের উদ্দেশ্যে একটু বলি, এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। এইখানে আমরা মানে আমরাকে মানে মেইন যেটা জিনিস হবে সেটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে সবকিছু করা। এখানে যুক্তিও থাকবে, জ্ঞান থাকবে, আপনি অন্য কিছু বলেন সবকিছুই থাকবে। স্টিমার ভাই, আজকে আমাদের এই পেজের প্রথম লাইভ, আপনি চাইলে যুক্ত হতে পারেন। এসে যদি আমাদের আজকের টপিক রেখেছি যে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানী শক্তি, আর এই জ্ঞানী শক্তির বিষয় নিয়ে যদি আপনি আমাদের সাথে কোনো কিছু যুক্ত করতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন। আশা করা যায় বেশি দর্শক নাই, বাট আমরা নতুন করে কোনো কিছু হয়তো বা আপনার কাছে শিখতে পারবো, বা আমরা হচ্ছে নতুনত্ব কিছু দিতে পারবো। আপনি চাইলে যুক্ত হতে পারেন। হ্যাঁ এলিয়েন ভাই, যেটা এখন আপনাকে বলতে চাচ্ছিলাম, এই জ্ঞানটাকে প্রসার করার ওয়ে হচ্ছে আমার কাছে যেটা আমি অ্যানালাইসিস করে পাইছি, কারণ আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু দেখেছি এবং অনেক সংস্কৃতি শুধু, এবং হচ্ছে আমি ইন্টারন্যাশনাল, আপনি যদি আন্তর্জাতিক ভাবে বলেন, আমি অনেক দেশ থেকেই একদম আহ মানে দেশের কূটনীতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, আপনার অন্যান্য প্রেক্ষাপট বলেন, ইতিহাস বলেন, সবকিছু থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি এইসব সবকিছু জানার পর, সেটা হচ্ছে যে একটা মানুষকে জ্ঞানবোধ মানে একজন ভালো জ্ঞানী এবং হচ্ছে জ্ঞানী ব্যক্তি তৈরি করা যায় তখনই যখন হচ্ছে একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ থাকবে এবং সুন্দর একটা পরিবার থাকবে, এবং যেই পরিবেশ এবং পরিবার থেকে বলেন প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা মানুষের কথা বলি আমি, তাদেরকে যদি নৈতিকতার শিক্ষা এবং জ্ঞানের শিক্ষা আমরা দিতে পারি, সেটা দর্শন হইতে পারে, ইতিহাস হইতে পারে, সংস্কৃতি হইতে পারে, আপনার অন্যান্য আর যেগুলা আছে সেগুলা যদি আমরা তাদেরকে দিতে পারি, তা এই সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পৃথিবী আমরা দেখতে পাবো। এটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন। এটাতে মতামত বলতে আমি আপনাকে একেবারে সম্পূর্ণ সমর্থন করব। তো আমি বিষয়টা যখন স্বশিক্ষা নিয়ে কথা হচ্ছে, তখন স্বশিক্ষার একটা উদাহরণ আমরা দিতে পারি। স্বশিক্ষা মানে একটা কৃষকের সফলতা আপনাকে দেখাবো, যে এই কৃষক আসলে, তো কৃষকরা সাধারণত খুব বেশি শিক্ষিত হয় না, হয়তোবা কেউ কেউ হয় একেবারে নিরক্ষর, যারা নিজের সইটাও করতে পারে না, বিশেষ করে বাংলাদেশে যারা কৃষক আছেন। তো তাদের মধ্যে আমি একজনের উদাহরণ একটু দেখাবো, যিনি
নিজের স্বশিক্ষা, নিজের ব্রেনকে আপগ্রেড করে সুপরিচিত হয়েছেন আর কি। তো আমি স্ক্রিনটা শেয়ার দিব, হিউম্যান ভাই যদি একটু শেয়ার দিতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি শেয়ার দেওয়ার আগে আমি একটু স্টিমিয়ার ভাইয়ের সাথে পরিচয় হই। স্টিমিয়ার ভাই, আপনি আনমিউট করে বলেন, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমরা তো নতুন একটা প্ল্যাটফর্ম চালু করলাম। জি ভাই, বলেন। বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাই, আপনি বলেন ভাই। ব্যাপারটা হচ্ছে আমার এখানে ওয়েদার খুবই খারাপ। বড় ধরনের ঝড় হচ্ছে, তো হয়তোবা নেটওয়ার্ক সমস্যা হতে পারে, সেই কারণে জানতে চাও আর কি। তো আমি আচ্ছা, আসলে না আমরা ওরকম কোনো সমস্যা পাই নাই, আপনি বলেন। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা পেজ থেকে দেখলাম আপনাদের এই লাইভটা লিঙ্কটা শেয়ার করা হয়েছিল, তো হয়তোবা অভি ভাই। তো আমি তখন থেকেই দেখলাম, তো মনে হলো নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড় হচ্ছে, তো এই ভাবলাম, একটু এক্সাইটেড ছিলাম আর কি। তো ভাবলাম যে একটা শুভকামনা জানাই আপনাদেরকে, আলোচনার টপিকটা খুবই সুন্দর, আমি শুনছিলাম আর কি। তো আপনাদের সবাইকে শুভকামনা এবং ভালোবাসা, এবং আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এলিয়েন ভাই হয়তোবা হ্যাঁ বলতেছিলেন যে এক্সপিরিয়েন্স যাবত, উনি হয়তোবা অভিজ্ঞতাকে কিছু বলতেছিলেন, একটা পেজ শেয়ার করে বলতে, কৃষকের কথা বলতেছেন। আমি জানি না একটা কৃষকের কথা, বাংলাদেশে একজন কৃষক আছেন যিনি নতুন প্রজাতির একটা ধান আবিষ্কার করছেন, তার কোনো একাডেমিক স্টাডি ছিল না। উনি কি এই জাতীয় কিছু, হ্যাঁ এই জাতীয় হয়তো বা কিছু এলিয়েন বলতেছিলেন। ভাই, স্টিমিয়ার ভাই, আপনার আপনি স্ক্রিনটা একদম দেখানোর কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, এলিয়েন ভাই আপনি স্ক্রিনটা বলেন। তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এখান থেকে দেখতে পাইতেছি না, হ্যাঁ, আপনার বলা মনে হয় বলতে নেট আমি প্রবলেম। মূলত এটাকে একটা উদাহরণ হিসেবে দাঁড় করলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে আহ, আমি বলি যে বিড়ি থেকে যেটা হচ্ছে আপনার একটা নতুন একটা ধানের যে প্রজাতি উৎপাদন করছে হরিপদ নামে, এটা কি আপনি বলতে চাচ্ছেন এলিয়েন ভাই? হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে এটাই দেখাচ্ছি যে স্বশিক্ষিত একজন কৃষকের হ্যাঁ, আপনি সাফল্য। একটু বলেন। এখানে টাইটেলটা দেখা যাচ্ছে। এটাকে আমি মূলত, যেহেতু স্বশিক্ষা নিয়ে কথা হলো, সেহেতু আমার হঠাৎ করে মনে পড়ে গেল, দেখি উদাহরণটা একটু দেখানো যায় কিনা। তো আমি তাৎক্ষণিকভাবে খুঁজে ফেললাম, খুঁজে জিনিসটা দেখালাম আপনাদের। যে এখানে এটা তারা মেইনলি বোঝা যাচ্ছে যে একটা মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও অনেকভাবে শিক্ষিত হতে পারে, তার অভিজ্ঞতা দ্বারা, তার জ্ঞান বুদ্ধি দ্বারা, তার নিজের ব্রেন চর্চা করে। মেইনলি এখানে চর্চাটা কাজ দেয়, যে সে নিজের ব্রেনের সাথে কতটা আপন, মানে আমি আমার সাথে কতটা আপন, সে তার সাথে কতটা আপন। এই সম্পর্কটা দিয়েই কিন্তু অনেক মানুষ শিক্ষিত হতে পারে। আমি এই পয়েন্টটা দাঁড় করানোর জন্যই আর কি, এই সেন্সটা মেক করার জন্যই আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখালাম যে এমন সাফল্য আছে, এমন ইতিহাসে অনেক আছে যারা কোনোভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও তারা অনেক মানবিক। তারা হয়তো কোথাও পড়ে নাই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটা হয়তো কোথাও পড়েও নাই, কিন্তু তারা সেটা নিজের মধ্য থেকে আবিষ্কার করেছে যে হ্যাঁ, মানুষ মানুষের জন্য। আমরা পড়েছি ছোটবেলাতেই, আমরা অনেক ভাব সম্প্রসারণে পড়েছি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটা পড়ে আমরা প্যারাগ্রাফ লিখে বা রচনা লিখে, ওইটাকে কি বলে, ভাব সম্প্রসারণ বলে, ভাব সম্প্রসারণ লিখে আমরা পরীক্ষাতে A+ পেয়েছি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে A+ পাওয়ার পরে ওইটাকে কখনো নিজের জীবনে আহ, দেখাতে পারি নাই, শো করতে পারি না, আমরা শুধু পড়ে A+ পেয়েছি। আচ্ছা এবং এলিয়েন ভাই, অনেকে আপনার আছে সাথে যারা আমি একটু আপনার সাথে একটা কথা অ্যাড করি। এই জন্যই আমি আছে একটা আমাদের সুপরিচিত প্রবাদ বাক্যকে আমরা কিন্তু খণ্ডন করেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই জন্য আমি এই প্রবাদ বাক্যকে বলেছি যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আচ্ছা, ইস্টিমেট ভাই, আপনি কি এই যে আমি যে একটা প্রবাদ বাক্যকে পরিবর্তন করে একটা নতুন একটা প্রবাদ বাক্য যে কথা বললাম, এটা সম্পর্কে আপনার কোনো দ্বিমত আছে কিনা ভাই? না ভাই, এ বিষয়ে দ্বিমত নাই, সুশিক্ষা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি প্রায়ই কথাটা বলি, সব জায়গায় আমার সারাউন্ডিং এ যাদের সাথে কথা বলি আমি তাদেরকে সবাইকে বলি, শিক্ষা ডাজন্ট ম্যাটার, একাডেমিক যে স্টাডিজ এটা আসলে আমাদের দেশের একেবারে কলা পাতা ছাড়া কোনো কিছু মনে হয় না আমাকে। বড় বড় পিএইচডি দাঁড়িয়ে থেকে ধরে আমরা বাস্তব লাইফে এর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। কিন্তু এর কি লাভ যদি সুশিক্ষাটা আমাদের না থাকে? আমাদের প্রাইমারি লেভেল যে এডুকেশনটা যাওয়ার পরেও আমি আমি সম্প্রতি বাংলাদেশের বছর দুয়েক আগে একবার তাদের একাডেমিক পাঠ্য বই, কি বলে এটাকে, প্রাইমারি লেভেলে যে বইগুলো আছে বইগুলো দেখলাম, এর মধ্যে শিক্ষা কোনো কিছু পাইলাম না আনফরচুনেটলি। তো আপনি যে সুশিক্ষা দিবেন, সুশিক্ষা দেওয়ার স্টার্টিংটা শুরু করতে হবে তো প্রাইমারি এডুকেশন থেকে। তো প্রাইমারি এডুকেশনের সম্বন্ধে কোনো একাডেমিক কোনো কি ধরনের বই পড়ানো হয়, কি ধরনের শিক্ষা দেওয়া হয়, এগুলো কি গ্রোথ আপনারা কি দেখেছেন নাকি? হ্যাঁ, স্টিমেট ভাই, আপনি যে কথাটা বলেছেন একদম সত্য কথা বলেছেন। কারণ হচ্ছে এইসব অ্যানালাইসিস করে আমি কথাটা বলেছি, ঠিক আছে? যে
আমাদের যে সুশিক্ষা দেওয়া হয় না, শুধুমাত্র শিক্ষা দেওয়া হয়, একাডেমিক শিক্ষা। এই জন্যই আমি এই প্রবাদ বাক্যটাকে চেঞ্জ করেছি, যে আমাদের হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না। আমাদের দেশের প্রেক্ষাপটে তখনই সম্ভব যে মানে জাতির মেরুদণ্ড সেটাই হবে যদি সেটাকে সুশিক্ষায় আমরা পরিণত করতে পারি। আর সুশিক্ষায় পরিবর্তন না করতে পারলে আমরা এটাকে কখনোই মেরুদণ্ড হিসেবে কল্পনা করতে পারি না, যার ফলাফল আমরা বর্তমান বাংলাদেশে দেখতেছি এবং ভবিষ্যতেও দেখবো। জি ইস্তিমার ভাই, আপনি সুন্দর কথাটা বলেছেন। হ্যাঁ, আপনি আর কোনো কিছু মতামত দিতে চাচ্ছেন আমাদের এই টপিকস নিয়ে, ইস্তিমার ভাই? আপাতত জিনিসটা দেখছি না, তবে এখানে একটা কিছু আমাদের যেমন আমি বাইরে একটা দেশে থাকি, তো এখানকার যে প্রাইমারি লেভেলে যে বুকগুলো আছে, যে বইগুলো আছে আর কি, যে স্টাডি তাদের যেই, যেমন আমি কিভাবে বলি এটা, যেমন বাস্তবমুখী শিক্ষা, মানে নেচার থেকে আপনি অনেক কিছু শেখার ডিরেক্ট দেখানো হয় তাদেরকে। আমাদের যে শিক্ষা যে জিনিসগুলো আছে টোটালি আপনার বই পুস্তকে সীমিত। বই পুস্তক বাইরে মুখস্থকরণ, মানে আর হচ্ছে খারাপ ভাবে বলতে গেলে আমি বলি সেটা হচ্ছে বমি করা। পেটে ভরা আর খাতায় গিয়ে স্কুলে গিয়ে বমি করা। এইটা আমাদের শিক্ষা চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে বর্তমান যেই কি জানি একটা শিক্ষা চালু করলো, কি নির্ভর যেন, ভুলে ভুলে গেছি কি জানি নাম দিয়ে এটা বলে। বর্তমান যেই এই যে শিক্ষা ব্যবস্থা, আহ, কি বলে এটাকে, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি বলে এটাকে, যে স্কুল কলেজে যে স্কুলে যে এই ধরনের শিক্ষাগুলো হচ্ছে, উম, কি বলে নামটা এটা। মানে কোন কথাটা বলতেছেন আমি তো বুঝি নাই, নাহলে আমি আপনাকে বলতে পারতাম। আচ্ছা, আমি আমাদের এর মধ্যে যেমন এসএসসি লেভেলে যে ধরনের শিক্ষাটা দেওয়া হয়, নিজে নিজে যে আপনি কি বুঝেছেন নিজে নিজে ডিরেক্ট লেখা, কি বলে সুন্দর একটা বাংলা নাম দিল। এটা হচ্ছে সৃজনশীল, সৃজনশীল। হ্যাঁ, 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 সৃজনশীল, হ্যাঁ, সৃজনশীল, সরি, আমি আপনাকে অনেক ধন্যবাদ শব্দটা। আমার আসলে আমি বাংলায় ভালো না, আসলে বাংলায় ভালো না বলতে আমি এখানে বিদেশি ভাষায় পড়াশোনা করা, তো তো অনেক শব্দগুলো আমি ভুলে গেছি। তো দেখা যাচ্ছে যে এই ধরনের করতে গিয়ে এখন যেটা হচ্ছে সৃজনশীল করতে গিয়ে এবং এটার মধ্যেও বমি হয়ে গেছে, মানে আপনাকে মুখস্থকরণ হয়ে আসতেছে, মানে পড়াশোনার এত বাজে অবস্থা বলার বাইরে। তো এটা আসলেই আমাদেরকে প্রাইমারি লেভেল থেকে চেঞ্জ তো করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এটা আসলে যে কত ভয়াবহতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা সাবজেক্ট মানে আপনারা চুজ করছেন, যে এটা নিয়ে আমাদের বর্তমান কারো মাথা ব্যথাই নেই। আমরা হ্যান করব, ত্যান করব, কত কিছু বলতেছি। আর তো আদৌ যে আমাদের যে ভিত্তিটা একেবারে নড়বড়ে, এটা আমরা কেউই জানি না। কেউ হ্যাঁ জানলেও স্টিমার ভাই, হ্যাঁ, স্টিমার ভাই, হ্যাঁ আপনি অনেক সুন্দর বলেছেন। আমি এর সাথে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আপনি যে সৃজনশীল নিয়ে বললেন না, সৃজনশীল মেথডটা অনেক ভালো একটা মেথড। এটা আমি আপনার সাথে আপনি এটা দ্বিমত করবেন কিনা জানি না, বাট এটা আমি এটাকে একমত করি। কিন্তু আমাদের দেশের এই পদ্ধতিটাকে বাজেভাবে ইউজ করা হয়। ঠিক আছে, সৃজনশীলের যেই প্রক্রিয়াটা, যে মেথডটা, এটা তো আপনার হচ্ছে উন্নত দেশের একটা মেথড, বাট এই মেথডটা আমাদের দেশে কি এখন করা হয়েছে, যে মুখস্থ বিদ্যায় পরিণত করা হয়েছে। সৃজনশীল মানে কি, মানে আপনি একটা বিষয় নিয়ে জানলেন, সেটাকে আপনি বাস্তবে রূপদান করলেন, এটাই হচ্ছে সৃজনশীল। বাট আমরা এটা বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আমরা দেখতে পাই না। স্টিমেট ভাই, এটা এখন যদি আপনার দ্বিমত থাকে বলতে পারেন। এই বিষয়ে আসলে এই সৃজনশীল যে যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমার আপনার সাথে দ্বিমত নেই। এই বিষয়টা দ্বিমত নেই। ব্যাপারটা হচ্ছে আমাদের ভিত্তিটা তো দুর্বল। আমি দেখলাম 9-10 না কোথায় যেন বইগুলোতে সৃজনশীল হচ্ছে। বাট কথা হচ্ছে যে আমি স্টুডেন্টের সাথে আলাপ করলাম। তো দেখলাম তাদের ভিতরে বেইজই নাই। তো হুট করে আসে এক নতুন একটা সিলেবাসে সবাই পড়াশোনা করতেছে। তারা কি শিখতেছে? কিছু শিখতেছে না। ব্যাপারটা হচ্ছে আমাদের তো প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা তো খুবই দুর্বল। শুরু করলে এটা করা উচিত ছিল একেবারে প্রাইমারি লেভেল থেকে, নট 19। আমি যতটুকু জানি, হয়তো বা রিসেন্টলি চেঞ্জ হয়েছে কিনা আমি সঠিক জানি না, তাই বলাটা হয়তো একটু ভুল হতে পারে। বাট আমি যেটা খেয়াল করলাম, যখন আমি খেয়াল করেছি তখন দেখলাম 9-10 বা 7 এই ধরনের এটা করা উচিত ছিল আরো আগে, যাতে একটা জেনারেশন তৈরি হয়ে যায়, এটার সাথে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা, হিউম্যান হ্যাঁ, ভাই, আমি হ্যাঁ, হয়তো জি ভাই বলেন। স্টিমেট ভাইয়ের কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনি কি ক্লিয়ারলি শুনতে না, পাচ্ছেন? আমি এটা বলতে চাচ্ছিলাম স্টিফান ভাইকে, কারণ ওখানে ভাইয়ের ওখানে নেটওয়ার্কের প্রবলেম তো মনে হচ্ছে, তো কারণ উনি শুরুতেই বলছেন যে ওনার ওখানে আসলে পরিবেশ ভালো না, মানে আবহাওয়া আর কি ভালো না, এই কারণে তার নেটওয়ার্কে একটু সমস্যা।
সে বলেছিল। তারপরেও আমি শোনার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাঝখানে কথাটা আমি শুনতে পাই নাই। কারণ এই ভিডিওটা তো থেকে যাবে, তো এই জন্যই আর কি বলতেছিলাম। হ্যাঁ স্টিমার এখন কি একটু বেটার? ভাই। এখন হ্যাঁ এখন একটু ক্লিয়ার, হ্যাঁ এখন হ্যাঁ বেটার বেটার। হ্যাঁ বেটার। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছিল যে আমাদের যেই সৃজনশীল যে ব্যাপারটা পড়াশোনা নিয়ে যে যে বিষয়গুলা, এগুলো আমি যতদূর জানি সেটা ছিল 9 10 বা 7 8, 8 থেকে 9 ক্লাসের যে বই, ওইগুলো আমি খেয়াল করলাম আর কি। তো সেই ভিত্তি থেকে আমি আমার বলা, বাট আমার কথা ছিল, পয়েন্টটা ছিল এটা, যে সবচেয়ে ভালো হতো যদি এটা আমরা আরো একটা প্রাইমারি ব্যাকগ্রাউন্ড থেকে এটা শুরু করতে পারতাম, একটা জেনারেশন দ্বারা যেত যারা এটার সাথে অভ্যস্ত। এখন 9 8 এর স্টুডেন্ট যারা নাকি দুর্বল প্রাথমিক শিক্ষা পেয়ে তারা 9 8 এর পর্যন্ত আগালো, তারপর তারা এটা পেলো, তা এটা থেকে তারা কি বেনিফিটেড হবে আমি জানি না আসলে। তো আমার আমার মূল বক্তব্যটা ছিল এরকম, আমাদের শুরু করা উচিত ছিল একদম প্রাইমারি ব্যাকগ্রাউন্ডের, প্রাইমারি সিলেবাস থেকে। হুট করে একটা সৃজনশীল দিয়ে দিলাম, এখন দেখতেছি আমি 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 আপনার সাথে একমত, এটা একটা ভালো উপায়, কিন্তু এভাবে হুট করে 9 8 ক্লাসে, 8 ক্লাস মানে অষ্টম শ্রেণীতে বা নবম শ্রেণীতে এই ধরনের ইন্ট্রোডিউস করা স্টুডেন্টদের জন্য কতটুকু, আর আমাদের এই ব্যাকগ্রাউন্ড স্টাডিজ এর সাথে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা বিষয়ে আমি একটু নিজেই নিজেই কনফিউজড। হ্যাঁ স্টিমার ভাই, আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। আপনি যে কথাটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু হয়েছে কি, আমাদের বাংলাদেশে আসলে পড়াশোনার সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমাদের দেশে আগেই তার মাথায় চেপে দেওয়া হয় যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এটা হচ্ছে ফ্যামিলি থেকে আগে একটা প্রেসার, এরপর যায় হচ্ছে স্কুল থেকে একই প্রেসার, ঠিক আছে। এবং সব জায়গায় মুখস্থ বিদ্যা, কারণ হচ্ছে একটা ভালো রেজাল্ট করার জন্য আগে তাদেরকে মুখস্থ বিদ্যা দেখা হয়। আর আমাদের দেশে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে রেজাল্ট অনুযায়ী আমরা তাদেরকে মূল্যায়ন করি। এটা ভাই আমরা সমাজে মূল্যায়ন করি, তাদের রেজাল্ট ভালো না হলে সে জ্ঞানী কিনা এটা আমরা কিন্তু তাকে কখনোই চিন্তা করি না। আমরা আগে তাকে বলি যে সে রেজাল্ট কি করেছে, সে এ প্লাস পাইছে না গোল্ডেন এ প্লাস পাইছে, এইটা আমরা আগে বিচার বিশ্লেষণ করি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাও সেম, আমাদের ফ্যামিলি থেকে সেম চাপ, সমাজ থেকেও সেম চাপ। এমনকি আপনার যেখানে যাবেন সেখানে একই কথা, আপনার আগে রেজাল্ট দিয়ে আপনাকে হচ্ছে মেজার করা হয়, মানে আপনাকে মাপকাঠি আপনাকে দেখানো হয়। তো এই জিনিসটার কারণে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটা একদম ভঙ্গুর অবস্থা। বাট আমাদের মেথড যেটা আছে সৃজনশীল, এটা অনেক ভালো মেথড, কারণ এটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে এই মেথডে যদি আমরা শূন্য থেকে একটা ছেলে বা একটা বাচ্চাকে যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই সে মেধাবী হবে, অবশ্যই জ্ঞানী হবে, অবশ্যই তার মধ্যে জ্ঞান অর্জন হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারবে। বাট আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কি কি প্রবলেম দেখা দেই, এই যে আমাদের মন মানসিকতা, আমাদের সিস্টেমের সমস্যা। হ্যাঁ আমাদের শিক্ষা পদ্ধতিটা ভালো, বাট আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো না। শিক্ষা পদ্ধতি, শিক্ষার যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি সেটা ভালো, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ভালো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। স্টিমার ভাই আপনি যদি এখন কিছু বলতেন। হ্যাঁ, আপনার এই কথাটার সাথে আমি একমত। এইটুকুর সাথে একমত। যেমন আমি দ্বিমত করতে চাচ্ছিলাম আসলে, আমি প্রাইমারি এডুকেশন এর লেভেলটা নিয়ে এটা নিয়েও বলতে চাচ্ছিলাম। যেমন আমাদের দেশে এখানে যেটা যা করা হয় বাচ্চাদের প্রাইমারি স্কুলে, আপনি যখন রাস্তায় বের হবেন সকালবেলা, দেখবেন একজন শিক্ষক 10 থেকে 12 জন ছোট ছোট বাচ্চাদের নিয়ে বের হবে। লাইন ধরে বের হবে এবং সবাইকে রশি দিয়ে বেঁধে দিয়ে একটা লাইন করে দিবে। লাইন ধরে ডিসিপ্লিন শিখাবে সকাল থেকে। তাদেরকে নিয়ে কোথায় নিয়ে যাবে? একটা জঙ্গলে নিয়ে যাবে বা নদীর পাড়ে নিয়ে যাবে। নদীর পাড় নিয়ে গিয়ে দেখাবে, এই যে দেখো নদীতে মাছ থাকে, মাছ থেকে নদীতে প্রাণ থাকে। প্র্যাকটিক্যালি আপনার শরৎকালে যেটা যাবে, আমরা অটমে যেটা করা হয় বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে যায়, যাওয়ার পর দেখায় যে গাছের পাতা হলুদ হয়ে গেছে, সামারে দেখছো তোমরা এটা সবুজ, এখন সেটা হলুদ। তারপর শীতকালে দেখবে এটা পরে পচে গেছে, মানে টোটাল প্র্যাকটিক্যাল রিলেটেড। এবং বাচ্চাদেরকে বিলিফ রিলেটেড কোনো জিনিসে, মানে বিশ্বাস করতে হবে এরকম কোনো জিনিসই শেখানো হয় না। কিন্তু এটা গেল জাস্ট, আমি না হয় প্রাথমিক স্কুলের কথা বাদই দেই, আমি একটু একটু প্রসঙ্গটা ঘুরিয়ে নেই। যেমন 9 10 পর্যন্তই ধরি, একটা ছেলে 9 এবং 10, সে একটা ম্যাচিউর ছেলে না। তাকে আমি জানি না, আমি বাংলাদেশের বাংলাদেশ থেকে অবশ্যই আমি স্কুল কলেজ পাশ করে আসছি। তাই আমার এক্সপেরিয়েন্স থেকে বলে, আমাকে যখন ক্লাস 5 এ, ক্লাস 6 এ, ক্লাস 7 এ আমাকে যখন আমার ধর্ম পড়ানো হয়, আমি অবাক হয়ে যাই। আমি ধর্মের কি বুঝবো? আমি তো আনম্যাচিউর একটা ছেলে। আমাকে এই ধরনের বিলিফ কেন শিখানো হচ্ছে? আমি তো বুঝলাম না।
এই কাহিনী পড়ে আমার ১০০ বছর আগে ১,০০০ বছরের ইতিহাস আমি এখন শিখে এটা কি করব? আমার আমার তখন মন হইতো। কিন্তু এখন আমি দেখলাম খেয়াল বুঝতে পারি যে যে কিছু জিনিস আমি পড়ছি এগুলার বাস্তবে কোনো প্রয়োগই নাই। শুধু এর বিনিময়ে আমি যদি অন্য কিছু শিখতে পারতাম, এর সাবস্টিটিউট এ যদি অন্য কিছু শিখতে পারতাম, আমি অনেক উপকৃত হইতাম। আমি হইনি। কারণ আমাকে উল্টাপাল্টা মানে অস কি বলে এটাকে? অপ্রয়োজনীয় জিনিস আমাকে শিখানো হইছে। যেগুলো রিয়াল লাইফ এ এগুলো কোনো প্রয়োগ নাই, কোনো নিয়োগ মানে কি বলে এটা? মানে কোনো কিছুই নাই। আমি জানি না আপনি এই ধরনের নিজের এক্সপেরিয়েন্স আপনার আছে কিনা? আপনি বলতে আচ্ছা পারেন। স্টিমার ভাই, আপনি আপনি যে কথাটা বললেন আমি এখন কথাটা বলি। আপনি ঠিকই বলেছেন। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের হচ্ছে প্রাথমিক লেভেলে যে এই যে আমরা যে মানে আমাদের যে জ্ঞান শক্তিটা বাড়বে, এই জ্ঞান শক্তি বাড়ার হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমাদের হচ্ছে শূন্য থেকে আমাদের ওইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশ আমাদের দেওয়া দরকার। সরি। আচ্ছা, আমরা যে শিক্ষা ব্যবস্থাটা আমরা যেটা দেখি, আপনি যে কথাটা বললেন যে আমাদের শুরু থেকে আমাদের ধর্ম আপনার বলেন, এরপর আপনি ইতিহাস বলেন, এইসব জিনিস চেপে দেওয়া হয় মানে প্রাইমারি লেভেলে। কিন্তু আমাদের পড়ালেখার সিস্টেমটা হওয়া উচিত এরকম যে আমাদের শুরুতে আমাদের জানতে হবে যে বাস্তব যেটা যেটা আমরা চলাফেরা করতে যেই শিক্ষাটা প্রয়োজন সেটা আমাদের যেই যতটুকু মানে বিজ্ঞান লেভেল বলেন, আপনার হচ্ছে সমাজে চলাফেরার কথা বলেন, নৈতিকতার কথা বলেন, এই শিক্ষাগুলো না দিয়ে আমরা কি দিতেছি, আমরা সব ধরনের সাবজেক্ট একসাথে চাপাই দিতেছি আর বলতেছি যে সব মুখস্থ করো আর ভালো রেজাল্ট করো, A+ পাও এবং হচ্ছে ভালো গ্রেড করো, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা, এই হতে পারবা সেই হতে পারবা। কিন্তু আমরা এটা সঠিক প্রয়োগ নাই। আপনি আরেকটা যে কথাটা বলেছেন যে আমাদের শিক্ষার সাথে প্র্যাকটিক্যাল বিষয়টা থাকে, হ্যাঁ আপনি এই যে সৃজনশীল আমি পদ্ধতিটা এই কারণে আগে ভালো বলেছিলাম, এই পদ্ধতিটা মেন হচ্ছে পড়াশোনার অ্যাপ্লিকেশনটা এরকম যে আপনি একটা টপিকস পড়লেন, একটা থিওরি পড়লেন, সেটা আপনাকে বাস্তবে দেখানো হবে এবং সেটা সম্পর্কে আপনাকে আপনাকে হচ্ছে সেটা ডিটেলস বলানোর পর তারপরে আপনাকে ওই ভিত্তিতে এক্সাম নেওয়া হবে যে হ্যাঁ আপনি এই যে তোমরা যে এটা শিখলা, এটার হচ্ছে অনুধাবন কি করলা এবং এটার ব্যাখ্যা কি কি করতে পারতেছো এবং এই তত্ত্বের ভিত্তিতে অন্য কি ব্যাখ্যা করতে পারতেছো, এই বিষয়গুলা কিন্তু এই সৃজনশীল শিক্ষার একটা মেথড, কিন্তু আমরা এই মেথডটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করি না, যার কারণে বাংলাদেশে এই অবস্থা। হ্যাঁ স্টিমার ভাই। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এমনকি আমাদের হায়ার স্টাডিজেও যেমন আমি যেমন পদার্থবিজ্ঞানের কথাই বলি। আমি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের যে সিলেবাসটা পড়ানো হয় ৪ বছরে, যে সিলেবাসটা পড়ানো হয়, আর আপনি যদি উন্নত বিশ্বের একটা সিলেবাস তাড়া করাবেন, সাথে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পড়ানো হয়। অনেক বেশি পড়ানো হয়। তার অর্থ এই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে বেশি আউটপুট দিচ্ছে বা তারাই সেরা, এরকম না। বড়জোর দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে, আমি একটা এক্সাম্পল ধরে নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে ধরলাম। তো আমি আমার দেখা মতো আমার জানা মতো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়টা স্টুডেন্ট সেই আউটকাম মানে কন্ট্রিবিউট দিতে পারতেছে, খুবই কম। কিন্তু বরং বাইরের বিশ্ববিদ্যালয়ের অল্প পড়ুয়া ছেলেরা আরো বেশি অ্যাক্টিভ, আরো বেশি দিতে পারতেছে সমাজকে, আরো কিছু বোঝা যাচ্ছে। আর উল্টা দিকে তাকালে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়ে দেখা যাচ্ছে একটা ফিউ সময় পর সে মোল্লা হয়ে সে হাদিস জ্ঞানের মানে ধর্মীয় জ্ঞান দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আজও কিন্তু আমাদের দেশে শিক্ষা একটা হচ্ছে, হ্যাঁ একটা পয়েন্ট হতে পারে এখানে যে শিক্ষা নির্ভর জব নাই। শিক্ষা নির্ভর জবটা থাকবে কিভাবে? আপনারা তো প্রাইমারি রুট থেকেই তো শিক্ষাকে আমরা ক্রাশ করে সব গুড়িয়ে এক করে দিতেছি, সব ধর্ম শিক্ষা সবকিছু নষ্ট করে দিচ্ছি। আপনার তো সেই ফিল্ডটা তৈরি করার রাস্তাটা থাকতে হবে, তাহলে না আমাদের কাজ হবে। মানে এন্ড অফ দ্য ডে আমার প্রাইমারি এডুকেশনটা ঠিক রাখতে হবে, তা না হলে কি হবে যা মানে সব জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আমরা শেষ হওয়ার পর একটা সময় আসার পর আমরা সবাই খিচুড়ি হয়ে যাচ্ছি। তো প্রাইমারি এডুকেশনটা ক্লিয়ার হলে একটা ছেলে বুঝতে পারছে আমি কোন লাইন নিয়ে পড়াশোনা করব বা কি নিয়ে পড়াশোনা করব, তার জ্ঞানটাও সেভাবে ফোকাস করতে পারে সে, আমি এটা এটা করব। বাইরের দেশে যেটা হচ্ছে আর কি। তো আপনার আমি এন্ড অফ আমার কথা সংক্ষিপ্ত করতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। আমি আপনার সাথে যেটা বলছেন সম্পূর্ণ একমত। সৃজনশীল অবশ্যই একটা ভালো একটা মেথড। আমার কথাটা ছিল এরকম যে সৃজনশীল অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমাদের জরুরি, এটা থাক, আমার আপত্তি নেই, বা এটা বেস্ট বর্তমানে আমার মতে এটা ভালো পায়। তবে আমাদের প্রাইমারি এডুকেশনের ব্যাপক ধরনের পরিবর্তন আনা দরকার। যেমন মানবিকতার খাতির যে স্কেলও যদি ধরেন, আমাদের প্রাইমারি এডুকেশন মানবতার দিক দিয়ে অনেক আমাদের বাচ্চাদের শেখানো হয় না অনেক কিছু।
আপনি একটা ছোটবেলা একটা বই পড়ছেন কিনা, আমরা সৎসঙ্গে স্বর্গবাস, এরকম সরয় সরায়া হ্যাঁ ইয়া, হ্যাঁ, পড়েছি, জি ভাই তখন বলেন। ওই বইগুলো কিন্তু বইগুলো যখন আমরা পড়তাম, তখন আমরা স্কুলে যখন পড়তাম, তো ওই আদর্শলিপি বইটাতে তো খুব সুন্দর সুন্দর কথা থাকতো, মানে খুবই সুন্দর সুন্দর কথা। এই কথাগুলো আমি এখনো মিস করি। পরবর্তী আমি এখনো চিন্তা করে দেখলাম যে ওই প্রত্যেকটি কথা আমাদের এখনো আমার পার্সোনাল লাইফে ইউজ করতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। এখন মানে শুধু 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 একটা ছড়া শেখানো হয়। যেমন আমি এটা বলতেছি, এটা বলাটা হয়তো বা ঠিক হবে না, এটা ভালো জিনিস থাকবে। যেমন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, আমাদের একটা নাম করা একটা কবিতা, কিন্তু এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ, মানে কি বলে একটা কবিতা আছে, বলি এ ছড়া আছে, এটা আমরা বলি, এটা একটা লেভেল পর্যন্ত হয় যায়। কিন্তু ব্যাপারটা হয়েছে এরকম, এটা ছাড়া বাস্তবে আমরা অন্য কোনো জিনিস আমার মাথাদের ব্রেনে ক্যাচ করতে পারি না। ছোটবেলায় যে কি শিখছি আসলে এই বর্তমান বই দিকে তাকাইলে, আমাদের বড় হয়ে যে আমরা মনে রাখবো একটা স্মৃতি, বা একটা স্মৃতি বলে কি বলে এটাকে, একটা শিক্ষামূলক একটা জিনিস আমরা শিখবো, নাই। আমার ছোটবেলা থেকে এই প্রাইমারি লেভেলের শিক্ষা অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল। এরকম, আমি যখন ছোটবেলায় ক্লাসে পড়তাম, তখন একটা সময় পর পর দুই ধর্মের ক্লাস হতো। একটা মানে মুসলিমরা থাকতো আর বাকি ধর্মেরা চলে যেত, অন্য ক্লাসে চলে যেত, তাদের ধর্মশিক্ষা ক্লাস হতো। তখন আমি স্যারকে বলতাম, স্যার ধর্মশিক্ষা দুইটা ভিন্ন হবে কেন? ওরা বলতেছে, না ওরা ভিন্ন ধর্মে, আমরা এই ধর্মে। এই যে একটা ক্লাসিফিকেশন করে দেওয়া, এটার চরম। আমি আমি তখন ক্লাসে আমার একটা ভালো গুণ ছিল, আমি পড়াশোনা সবসময় খুবই ভালো ছিলাম। তো ইস্তিমাত সেই ভাই, কারণে আপনার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে আমাদের আরো একটা ক্লাসিফিকেশন করা হয়, ছেলে মেয়ে একসাথে বসতে পারবে না। প্রাইমারি স্কুলে বর্তমানে এটা দেওয়া হয়, এবং আগেও আমি আমার লাইফে আমি কয়েকটা ক্লাসে পাইছি, বাট সব ক্লাসে পাই নাই। তো এই যে আরেকটা ক্লাসিফিকেশন, এই জিনিসটা তো খুবই খারাপ। আচ্ছা, ভাই আমি হিউম্যান ভাই, আমি একটু কথা বলার জন্য পারমিশন চেয়ে নিচ্ছি। প্রসঙ্গটা একটু অন্যদিকে যাওয়ার আগে আমি প্রাসঙ্গিক একটা স্ক্রিন শেয়ারটা একটু দিয়ে নিই প্রাসঙ্গিকভাবেই। না এলিয়ান ভাই, আপনি আপনি যে কথাটা বলতেছেন, আসলে আমি তো ওই যে বলেছি না যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই সরি, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। এতে জ্ঞানটা আসে তো শিক্ষা থেকে, তাই না? এই কারণে আমরা শিক্ষা নিয়েই কথা বলতেছি, আমরা কিন্তু প্রাসঙ্গিকেই আছি। আপনি যেটা মনে করতেছেন সেটা না। জি, আপনার শেয়ারটা না, আমি না, না। স্ক্রিনটা দিতেছি। হ্যাঁ, মানে প্রাসঙ্গিক, হ্যাঁ, প্রাসঙ্গিকের মধ্যে আছে, ঠিক আছে। তবে একটু দূরে যাচ্ছে আরকি। সমস্যা নাই, ওইটা কোনো বিষয় না। তবে আমি এইটা একটু দেখিয়ে নিই। এই যে এইটা আমরা পড়েছিলাম, শিক্ষা ও মনুষ্যত্ব। এটা হলো মোতাহার হোসেন চৌধুরীর। এটা সম্পূর্ণটা তো এখানে পড়া সম্ভব না। আপনারা যারা ইচ্ছুক, আমি এই যে এখানে লিঙ্কটা দিচ্ছি, হিউম্যান ভাই যদি একটু এটা পিন করে দিতেন। আমি যে দিয়েছি, এটা সবাই একটু পড়ে আচ্ছা, নেবেন। এটা খুবই চমৎকার একটা বিষয়। এখানে যে শিক্ষা আসলে কি, কেমন হওয়া উচিত, সে বিষয়ে খুব সুন্দর বিস্তর ধারণা দেওয়া হয়েছে। এবং এটার যে জিনিসটা সব থেকে আমার ভালো লাগে, তার মধ্যে যেখানে বলা হয়েছে মানুষকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা সেই ঘরের মানবসত্তা বা মানুষত্ব উপরের তলা। এবং জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এখানে মূলত আমরা সুশিক্ষাকেই ধরে নিব। শিক্ষাকে বলতে আমরা সুশিক্ষাটাই ধরে নিব। বেশ কিছু উদাহরণ এবং কিছু রূপক অর্থ দিয়ে এই রচনাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি কেউ আগ্রহী হয় তাহলে এটা পড়ে নিতে পারে। শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহার হোসেন চৌধুরীর লেখা। এটা পড়ে নিতে পারেন। এখানে শিক্ষার রসকস, শিক্ষা যে একটা কেমন জিনিস, শিক্ষাটা আসলে কেমন হওয়া উচিত, সেগুলা নিয়ে বর্ণনা করা আছে। আর স্টিমিয়ার্ড ভাই এর একটা কথা আমি নোটিস করেছি, সেটা হলো এই তালগাছ দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে, যাই হোক, এটা আসলে শিক্ষার একটা রস। এটা একটা ছোটদের জন্য একটা বিনোদন, খুব ভালো লাগবে এটা। এইভাবে হয়তোবা এই ধরনের একটা বিষয় নিয়ে এটা প্রকাশ করা। তো স্টিমিয়ার্ড ভাইয়ের পয়েন্টটাও ঠিক আছে, এটাকে এইভাবেও ডিফাইন করা যায়, এটাকে দুই ভাবে আমরা ডিফাইন করতে পারি। তো ধন্যবাদ আমি একটু সবাইকে। এলিয়ন ভাই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আমি কিন্তু কবিতাটা এভাবে বলি নাই, এটা দরকার নেই। আমি বলতে চাচ্ছি যে, যেমন আমাদের এখানেও টুইঙ্কেল টুইঙ্কেল স্টার, এটা মানে এই ধরনের অনেক ছড়া পড়ানো হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি কোনটা, ছোটবেলা থেকে আমরা একটা মেমোরি, বর্তমান বই থেকে যে কিছু একটা মেমোরি নিবেন, একটা শিক্ষা নিয়ে একটা কিছু বলবেন, আপনার তেমন কিছুই নাই। আমরা কোনো জিনিসটাই শিখানো হয় না ছড়া বাদে, আমি সেটাই বলতেছি। আমার পয়েন্টটা ছিল এটা। অবশ্যই আপনি ছড়া শিখবেন ছোটবেলায়। কিন্তু কথা হচ্ছে প্রাথমিক এডুকেশন থেকে আপনি কোন জিনিসটা ধরে রাখবেন।
এইরকম 5টা জিনিস আপনি বলতে পারবেন? আপনি বলেন তো দেখি 5টা জিনিস প্রাইমারি এডুকেশন থেকে কোন 5টা স্তম্ভ আপনি ধরে রাখবেন? কি, কি শিখছেন? ঠোঁটের আগায় আছে। আপনার চিন্তা করতে হবে। ঠিক কি না? বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। এটা আমি সেজন্যই বললাম এটাকে ২ ভাবে ডিফাইন করা যায়। সেজন্য আমি হ্যাঁ। এটা বলেছি আরকি। হ্যাঁ, আমি এটা বলিনি যে এটা ঠিক না। অবশ্যই ছড়া প্রয়োজন। এটা আমি বলতেছি যে ব্রেইনে বর্তমান ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন, তোমরা ক্লাস 5 পর্যন্ত কি, কি জিনিস শিখছো? ইম্পোর্টেন্ট একটা জিনিস বলো। তো তাদের ব্রেইনের ভিতরে তেমন কোনো কিছুই থাকে না। এটা আমি এ মানে এটা এমন হঠাৎ সাডেন কোয়েশ্চেন না। এটা আপনাদেরকে চিন্তা করে বলতে বলেন। তা চিন্তা দেখবেন অনেক সময় লাগবে। আর যদি হুট করে বলেন তো তাহলে দেখবে ছড়া বলা শুরু করবে। বাট ব্যাপারগুলো এরকম না। স্টিমিয়ার্ড ভাই আপনি একটা কথা বললেন, এটার পরিপ্রেক্ষিতে আমার খুব সুন্দর একটা কথা মনে পড়লো। আমার হ্যাঁ, একজন বলেন। ছোট ভাই, হ্যাঁ বলছি। আমার একজন ছোট ভাই, খুব বেশি ছোট না, সামান্য কিছু কয়েক বছর ধরতে পারেন ছোট। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি এসএসসি পর্যন্ত কি পড়েছো? সে বেশ আমার ক্লোজ, আমার বন্ধুর মতোই ধরতে পারেন। আমার থেকে কিছুদিন ছোট, তবে কাছাকাছি বয়স আরকি, যাই হোক। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "তুমি এসএসসি পর্যন্ত তোমার শেখা সবথেকে ভালো জিনিসগুলোর মধ্যে কয়েকটি জিনিস বলো।" তো সে আমাকে ১ম এই বলে কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা। তো সেটা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম যে মানুষ কবিতাটা যে তার মনে ধরছে। একটা জিনিস মনে ধরা মানে তার রূপ, রস, গন্ধ সেটাকে পাওয়া। তো সে যে মানুষ কবিতাটার রূপ, রস, গন্ধটা পেয়েছে এটা বেশ আমার কাছে ভালো লাগছে স্টিমার্ট ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যেটা বললেন কবিতা জিনিসটা খুব হয়। হ্যাঁ, ঠিক আছে। আপনার সাথে আমি একমত। হ্যাঁ, আমি এর মধ্যে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে আমরা কেন এই বেসমেন্টের শিক্ষার কথাটা বলতেছি, যে আমাদের হচ্ছে যে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, কিভাবে কি করা যায়, এই বেস মেথডটা যদি শূন্য থেকে শুরু না হয়, তাহলে তো আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো না। আমাদের যে নলেজ ইজ পাওয়ার আমরা বলতেছি, তখন তো এর কোনো ভ্যালু থাকবে না। এই কারণে আমরা হচ্ছে বেসমেন্টের কথা বলতেছি, যে একটা ছোট বাচ্চাকে কি কি শিক্ষা দেওয়ার প্রয়োজন। আর ছোটতেই আমাদের মধ্যে ধর্ম শিক্ষাটা আমাদের প্রয়োজন নাই, এটা আমি মনে করি। এটা আপনারা এখন কি মনে করেন? কারণ আমার অ্যানালাইসিস বলতেছে যে আমি তো এটার উপর অনেক ডকুমেন্টারি করেছি। এই কারণে আমি জানি যে ছোটবেলাতে একটা ছেলের সবচেয়ে মানে একটা বাচ্চার সবচেয়ে যেটি বেশি যেটা প্রয়োজন শিক্ষার, সেটা হচ্ছে যে তাকে প্রথমত আমাদের বাংলা শিক্ষার প্রয়োজন আছে। মানে যেহেতু আমরা বাংলায় কথা বলবো, বাংলায় সবকিছু লিখবো। এরপর হচ্ছে ইংরেজিটার প্রয়োজন আছে। এরপর গণিতের প্রয়োজন আছে। এরপর আপনার নৈতিকতা শিক্ষাটার প্রয়োজন আছে, মানে একদম মানে জিরোতে। ঠিক আছে। এরপর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এরপর আস্তে আস্তে আমরা এক একটা করে সাবজেক্ট ইনক্লুড করে যাব। এটা আমরা যদি হচ্ছে 3 বছর 2 বছর পর্যন্ত যদি আমরা এই দুই শিক্ষাটা অনেক সুন্দরভাবে দিতে পারি, তাহলে তাহলে কিন্তু একটা বাচ্চা যে কোনো পড়া পড়তে পারবে এবং জানতে পারবে এবং জিনিসটা বুঝতে পারবে এবং মানুষকে সম্মান করতে শিখবে এবং মানবিক হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি ক্লাস 3-তে, যেহেতু আমাদের বই চেঞ্জ করা হয়, 1 to সেম ক্যাটাগরিতে থাকে, ক্লাস 3-তে গিয়ে আমরা বিজ্ঞান বিষয়ের ধারণাগুলা দিতে পারি, যে বিজ্ঞান, দর্শন এবং হচ্ছে নৈতিকতার মধ্যে আমরা তখন আমরা আস্তে আস্তে অন্য জিনিসগুলো অ্যাড করতে পারি। কিন্তু আমি মনে করি ক্লাস 5 পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষার প্রয়োজন নাই। এই বিষয় নিয়ে আপনারা কি মতামত দিতে চাচ্ছেন? জি স্টিমার ভাই, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে আমি যেটা বললাম? আমি আপনি যে কথা বলতেছেন এটা আসলে ভাই খুবই বাস্তব নির্ভর কথা এবং এটাই আসলে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। তবে আমি আমার বাস্তবে আমি যেটা দেখলাম আরকি, তো এখানে আমি একটা স্কুলে সামহাউ কোনো একটা কারণে এখানে একটা স্কুলের সাথে জড়িত। তো সে কারণে আমি সেটা স্কুলে টিচ করি না। আমি আমিও শিক্ষক একজন। তবে শিক্ষকটা হচ্ছে এখন বর্তমানে শিক্ষকতা করছি না আরকি। রিসেন্টলি শিক্ষকতা করছি না। তো আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কথা বলতেছি, তো বাচ্চাদের সেক্ষেত্রে আমি দেখলাম যে এখানে বাচ্চাদেরকে ফ্রি থিংকটা দেওয়া হয়। তুমি তোমার ইচ্ছা মতো চিন্তা করো। তাদেরকে একটা খাতা কলম দেওয়া হয় একটা ক্লাসের মধ্যে। তাদের জাস্ট অক্ষর জ্ঞান দেওয়া হয়। তাদেরকে বলা হয় তোমার ইচ্ছা মতো ড্রইং করো। আমি একটু আমার এখানে একটা স্কুলের কথা বলতেছি। এখানে তাদের খাতা কলম দেওয়া হয়। বিভিন্ন রকমের কালার দেওয়া হয়। বলা হয় তোমার ড্রইং করো। ড্রইং করো। যে পারতেছে না তাকে নিয়ে বিভিন্ন কৌশলে তাকে ড্রইং শেখাচ্ছে। দেখা যাচ্ছে তার মস্তিষ্ক কি চায়, সে কি আঁকতে ভালোবাসে। টিচার সেভাবে নেগোশিয়েট করতেছে তার প্যারেন্টদের সাথে।
যে আপনার ছেলে এই দিকে আগাচ্ছে, এই দিকে আগাচ্ছে, বা আপনাকে কিছু টুলস দেওয়া হলো, তোমরা কিছু খেলনা তৈরি করো। মানে এই শিক্ষাটা আমাকে মারাত্মকভাবে আকর্ষিত করে। তো আমি জানি না বাংলাদেশে এই ধরনের শিক্ষা বর্তমানে আছে কিনা, তবে আমার যতটুকু মনে হয় বাংলাদেশে বিদেশি কিছু স্কুল আছে যেখানে বিদেশি ছেলেমেয়েরা পড়াশোনা করে। ওই স্কুলে এই ধরনের পড়াশোনা করা হয়, কিন্তু বাংলাদেশের রিয়েলি একাডেমিক এই ধরনের স্টাডি করা হয় কিনা বাচ্চাদের নিয়ে আমার আইডিয়া নেই। হ্যাঁ, স্টিমার ভাই আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই শিক্ষা ব্যবস্থাটা নাই। শুধুমাত্র আমরা কয়েকটা ইন্টারন্যাশনাল স্কুলে আমরা দেখতে পাই। আমি স্কুলগুলোর উদাহরণ দিতে পারি, আপনারা চাইলে ওই স্কুলগুলো দেখতে পারেন। আমি শুধুমাত্র ঢাকা শহরের কয়েকটা স্কুলের কথা বলবো। একটা হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আছে, যেখানে এই শিক্ষাটা দেওয়া হয়, যেটা আমি নিজে দেখেছি। এরপর কুয়েত একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, সেটাতে দেওয়া হয়। একটা ক্যামব্রিজ স্কুল আছে, সেটাতে দেওয়া হয়। একটা আগা খান স্কুল আছে, সেটাতে যদিও বা ফুলফিল না, তবে কিছু কিছু বাস্তবধর্মী শিক্ষা দেওয়া হয়। এটা আমার কাছে ভালো লাগে। তো আমি এইরকম কিছু স্কুলে দেখেছি যে স্কুলগুলোতে বাচ্চাদেরকে এই ধরনের শিক্ষাটা দেওয়া হয়। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলে নেই, যেটা হচ্ছে আমরা শুরু থেকে আমরা পরিবার থেকে পেয়ে থাকি যে একটা বাচ্চা যদি কোনো কিছু করতে চায় আমরা তাকে মানা করি। আহ তারপরে হচ্ছে আমরা কি করি, তাকে হচ্ছে বলি যে এই কাজ করা যাবে না, এটা করা যাবে না, সেইটা করা যাবে না। এই জিনিসটা ভাই আসলে এটা যে নলেজ কখনোই পাওয়ারে পরিণত হবে না। এই শিক্ষাটা আমাদেরকে প্রথমে আমাদের পরিবার থেকে এই শিক্ষাটা তুলতে হবে যে আমরা একটা জিনিস করতে পারি, এটার পরিপ্রেক্ষিতে এটার এইটা করতে পারি যে আমরা বাচ্চাদেরকে সবই করতে দিলাম, কিন্তু আমরা নজরে রাখলাম সে যাতে কোনো বিপদে না পড়ে। আমরা যদি এইটা চালু করি তাহলে, এবং এই মেথডটাই যদি আমরা স্কুলেও আমরা চালু করি এবং অন্যান্য প্রতিষ্ঠানে যদি চালু করি তাহলে এটা ভালো হয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই শিক্ষাটার অভাবের কারণে আমরা হচ্ছে প্রথম থেকে আমরা ব্লক হয়ে যাই। যেমন হচ্ছে একটা বাচ্চা যদি পানিতে বেশি সাঁতার কাটতে চায় বা পানিতে নেমে গোসল করতে চায়, তখন আমরা তাদেরকে কি বলি যে না, পানিতে গোসল করা যাবে না, পানিতে তুমি গোসল করতে গেলে ডুবে যাবা, এই হবে, পানি খাবা, সেই হবে। আরে ভাই, আমরা তাদেরকে দেই না কেন ছেড়ে? আমরা তাদেরকে ছেড়ে দিয়ে আমরা তাকে মানে নজরদারিতে রাখি যাতে তার কোনো প্রবলেম না হয়। এবং সে কোনো এক জায়গায় হোঁচট খাইলেই তো তাকে আমরা শিক্ষা দিতে পারবো যে বাবা, এটা করতে পারবা, কিন্তু এই জিনিসটা খেয়াল রেখে করতে হবে। আমরা এটা না করে কি করি, আমরা শুরুতেই ছোটবেলাতে এটা পরিবার থেকেই আমরা এই শিক্ষাটা দিয়ে দিই যে তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, তাহলে তার জ্ঞান বিকাশ হবে কিভাবে? আমরা সেই সেম জিনিসটা স্কুলে করি। স্কুলে কি করে শিক্ষকেরা? হ্যাঁ, যদি কোনো একটা মানে এক্সট্রা অর্ডিনারি কাজ করে, সেটা বলছে যে এই এইসব করা বাদ দিয়ে এইসব কি করতেছো তোমরা, এসব বাদ দিয়ে তোমরা বইয়ের পড়া পড়া মুখস্থ করো, ভালো রেজাল্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাই এই শিক্ষাগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলন আছে। তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে বের হতে হবে, না হলে আমাদের দেশে কখনোই একজন সায়েন্টিস্ট বের হবে না, একজন হচ্ছে দার্শনিক বের হবে না, একজন হচ্ছে অন্যান্য বলেন আপনার একজন মনে করেন যে বিজ্ঞ ব্যক্তি তৈরি হবে না। এই জিনিসটা সম্পর্কে আমি যে কথাগুলো বললাম এর পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। হ্যাঁ, স্টিমার ভাই বলতে পারেন আমার বিষয়ে কথার পরিপ্রেক্ষিতে। আমি একটু এলিয়েন ভাইয়ের মন্তব্য জানতে চাচ্ছি। এলিয়েন ভাই বলেন। হ্যাঁ, এখানে আমার মন্তব্য বলতে আমি তো হিউম্যান ভাই সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিল। তার কয়েকটা পয়েন্ট তো এই পয়েন্টগুলো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এখন আমার নতুন করে আর কিছু এখানে যুক্ত করব কিনা আমি তো ভেবে একটু বলি, তখন আপনি যদি একটু বলেন, অথবা হিউম্যান ভাই যদি আবার একটু সামনের দিকে এগিয়ে যান তাও হয়। তাছাড়া এক্সট্রা আমার কিছু বলার নাই। তবে আচ্ছা। হ্যাঁ, একটা জিনিস একটু বলি। এই যে আপনি যেটা বললেন এলিয়ান ভাই, যে শিশুদের বা বাচ্চাদের যাই হোক, বাচ্চাদের সবকিছু করতে দিতে হবে, তবে তাদের নজরদারিতে রাখতে হবে। এই পয়েন্টটাকে আমি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা আছে বলে আমি মনে করেছি। এটাকে আমি নিজেই উপলব্ধি করলাম যে আসলে হ্যাঁ, জিনিসটা খুবই সত্য। এটুকুই। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি এখানে। হিউম্যান ভাইয়ের সাথে যেটা অ্যাড করতে চাচ্ছি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই আমি বলছি সবকিছু। তো সেটা ছিল যে আমি মনে করি আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের সামাজিক যে একটা শিক্ষা আছে, আমরা সবসময় যেমন গার্ডিয়ান যারা আছি তারা আমরা রেসপেক্ট পেতে ভালোবাসি। আমরা বন্ধু হওয়ার থেকে আমরা মনে করি যে আমরা রেসপেক্টেড একটা পূজনীয় একটা স্ট্যাটাস ধরে রাখবো। যেমন আমি আমার ছেলের কাছ থেকে আমি ভাবি সবসময় যে আমি যদিও এই ট্যাবুটা
আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তো অনেকেই এই জিনিসটা মনে করেন যে না, আমি একজন রেসপেক্টেড মানুষ, তো তার সাথে একটা ডিস্টেন্স থাকে, একটা থাকে, তো তাতে কি হয়, ওই এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়। মিসআন্ডারস্ট্যান্ডিং এর চেয়ে আমি সেটা বলব যে আমি ধরতে পারি না আমার ছেলেকে আদৌ এটা করতে পারবে কি করতে পারবে না। যেমন আমার এখানেই সেম জিনিসটা হয়। আমার এখানে আমার ফ্রেন্ড, তার 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 ছেলে, খুবই ক্লোজ। তারা দুজন খুবই ক্লোজ, এবং তার ছেলে কি করতে পারবে, কোন জায়গায় যেতে পারবে তার সম্পূর্ণ মুখস্থ। সে জানে। তো আমি চিন্তা করি মাঝে, মাঝে যে আমাদের দেশে সেই জিনিসটা কি আদৌ সম্ভব কিনা? বাবা এবং ছেলে বন্ধুত্ব পর্যায়ে সম্পন্ন থাকলে তার অর্থ এই না একেবারে কাঁধে কাঁধ দিলে মিলবে, এরকম না। যে আন্ডারস্ট্যান্ডিং টা এই লেভেলে থাকতে হবে, যেন যেন বাবা তার ছেলেকে সম্বন্ধে আরো জানতে পারে, আরো খোঁজখবর রাখতে পারে। এতে অপরাধমূলক কাজ থেকে আমরা অনেক কাজ থেকে সন্তানদের দূরে রাখতে পারি। এবং গার্ডিয়ান বলতে শুধু বাবা না, বাবা, কাকা, খালু, দাদা, দাদি সবাই। আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। এই ক্ষেত্রে একটা বাচ্চা ছেলে, সে তার বন্ধু হিসেবে যদি তার সিনিয়র কাউকে পায়, তো এন্ড অফ দ্যা তার কাছ থেকে তো সে এক্সপেরিয়েন্সটা গ্রহণ করতেছে, নিতে পারতেছে। যে শেয়ার করে, তার চিন্তাধারা বিভিন্ন জিনিস শেয়ার করে অনেক হেল্প পাচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে একটু ডিটেইলস সময় নিয়ে কথা বললে আরো বেশি ভালো মনে হয়। জি, হ্যাঁ, হেমেল ভাই। স্টিমার ভাই, আপনি যে কথাটা বললেন এটা অবশ্যই আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। আমরা কিন্তু হচ্ছে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বা হচ্ছে একটা আহ উম, আহ, এটা যদি বাচ্চা যদি হচ্ছে বড় কোনো ছেলের সাথে মিশতে চায় বা কথা বলতে চায়, আমরা কিন্তু অ্যাভয়েড করি। এই জিনিসটা আসলে আমাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা। তো আমি মনে করি যে এই মনস্তাত্ত্বিক সমস্যাটা, এই যে বললাম যে আমাদের পরিবারকে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যাটা দূর করতে হবে, এরপর হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেম অবস্থা করতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। তবেই একটা বাচ্চা সঠিক শিক্ষা অর্জন করে একজন জ্ঞানী ব্যক্তি হতে পারবে, জ্ঞানকে শক্তিতে পরিণত করতে পারবে। এই জিনিসটা আপনি অনেক সুন্দর বলেছেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক দিকটাও আমাদের ঠিক করতে হবে। আর সবচেয়ে যেটা মেজর, আমরা সবকিছুই করবো এবং সাথে সাথে মাঝে মাঝে আমাদের আমরা খেয়াল রাখবো যে আমাদের বাচ্চা এমন কিছু করতেছে কিনা যেটাতে বড় ধরনের হার্মফুল হয়। যেমন আমি ওই যে একটা উদাহরণ দিলাম যে একটা বাচ্চা যদি পানিতে নামতে চায়, অবশ্যই তো আমরা নামতে দিব, কিন্তু আমরা দেখবো যে সে যাতে ডুবে না যায়। তো এই যে এই বিষয়টা, এই বিষয়টা দিয়ে আমি বলতে চাচ্ছি যে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে সব ধরনের ফ্রিডম দিব। এবং দেখবেন একটা জিনিস আপনাকে উদাহরণ দিয়ে বলে দেই, একটা বাচ্চা যদি হচ্ছে আগুনে হাত দেয়, সে কিন্তু মানে হাত পুড়লে, তার যে হাত পুড়বে সেটা আমরা না, তাকে না বলে দিয়ে তাকে হাত দিতে দেই, কিন্তু আমরা এমন ভাবে হাত দিতে দিব না যাতে বাচ্চাটার পুরো হাতটা পুড়ে যায়। হ্যাঁ, যখন হাতে একটু মনে করেন যে একটু আঘাত পাইলো, তখনই আমরা তাকে স্টপ করলাম এবং বললাম যে দেখো এই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর, তো এই জিনিসটা থেকে তোমাকে সাবধানে কাজ করতে হবে। আমরা এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই, এবং এইভাবে যদি আমরা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা গুলা করি, এবং আমরা প্রত্যেকটা শিক্ষা যদি বাস্তবতার সাথে আমরা রূপ দিতে পারি, যেমন হচ্ছে আমাদের একটা জিনিস বিষয় পড়লাম, যে একটা অঙ্ক করলাম, যে অঙ্ক করলাম এরকম যে আহ ধরে নিলাম যোগ বা বিয়োগ করলাম। তো এই যোগ বিয়োগটা যখন আমরা হচ্ছে বাস্তবে একটা বস্তুর সাথে বা একটা খাবার দিয়ে যদি আমরা যোগ বিয়োগটা ক্লিয়ার করে দেই, তাহলে সুন্দর করে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি ঠিক বললাম স্টিমার ভাই বা এলিয়েন ভাই? হ্যাঁ, আপনি অবশ্যই এক। এখানে দ্বিমত করার বিন্দুমাত্র কোনো স্থান নাই। এখানকার বাইরের কান্ট্রিতে এমনই হয়। ছেলে-মেয়েদেরকে আ একেবারে তারা ঘরে ছেড়ে দিবে। যখন ব্যথা পায় তখন তো বাচ্চা শিখতে পারে, জানতে পারে যে আমি ব্যথা পাই। ওইখানে আমি যাবো না। এরকম না, মানে ওই ব্যথার জন্য তাকে আমি ভুল একটা স্টোরি দিয়ে তাকে দামিয়ে রাখবো। মানে তাকে বুঝ দিব যে তুমি ওখানে যাবা না। ওইখানে ভূত আছে, টেন আছে, এন আছে, এরকম না। এরকম ধরনের কাজ এখানে করানো হয় না। বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। সে যদি টেবিলের নিচে গিয়ে ধাক্কা খাওয়ার পর ব্যথা পায়, তো বাচ্চা অটোমেটিক্যালি যাবে না। হ্যাঁ, বাচ্চা ব্যথা পেলে অবশ্যই বাচ্চার বাবা-মা তাকে আদর করে বা কেয়ার করে। কিন্তু বাচ্চা ২য় বার ওখানে যায় না। এটাও একটা বাস্তব আ প্রমাণ আমি কয়েকবার পেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ স্টিমার ভাই, আপনি সুন্দর কথা বলেছেন। আমি এর সাথে আরেকটা বিষয় অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আহ প্রথমে বাচ্চাদেরকে ভয় ঢুকাই দিই। এই কারণে আমরা সঠিক জ্ঞানের বিকাশ করতে পারি না। যেটা উন্নত বিশ্বে আমরা এই জিনিসটা দেখি না। বাচ্চাদেরকে কোনো ভয় দেখানো হয় না। সেটা পৌরাণিক গল্প বললেও ভয় দেখায়, বা অন্য কিছু বলে দেখায়, বা কোনো কিছু করতে গেলে বলি যে হ্যাঁ এইসব করা যাবে না। কেউ যদি ভালো খেলতে চায় তাদেরকে কি বলে যে হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে খালি খেলাধুলা, ঠিক আছে?
তো এই জিনিসগুলো আমাদের একটা মনস্তাত্ত্বিক প্রবলেম। আমাদের পরিবারে বলেন, সমাজে বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বলেন, দেশের অন্যান্য ব্যবস্থায় বলেন, আমরা এই প্রবলেমটা আমরা ফেস করি এবং বাস্তবে আমরা এই প্রবলেম ফেস করি। আপনি এর আগে একটা কথা বলেছিলেন যে আমাদের ভার্সিটি লেভেলের যে পড়াশোনার কথা বলছেন, ভাই ভার্সিটি লেভেলের পড়াশোনার বিষয় নিয়ে আমি একটা কথা আপনাকে বাস্তব উদাহরণ দেই। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন আমি ইউনিভার্সিটিতে আমি একটা সাবজেক্টের উপর কাজ করতে চাইছিলাম। আমাকে ভার্সিটি তো ফ্যাসিলিটি দেয় নাই, সাথে হচ্ছে মানে আমার যে একটু সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতাটাও পাই নাই, যার কারণে আমি আমার ওই জায়গায় মেধাটা বিকাশ করতে পারিনি। ঠিক আছে? তো এই যে আমাদের এক ধরনের প্রবলেম, যে আমাদের শিক্ষা ব্যবস্থার এইসব প্রবলেম গুলো খুবই একটা বড় প্রবলেম, যার কারণে আমরা কি আমাদের মেধাগুলো নষ্ট হয়ে যায়। যেমন আরেকটা কথা বলি যে, আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা ভার্সিটির মানে টপিক্সটা বিষয় নিয়ে কথা বলি। আমি এখানে একটা গবেষণা করতে চেয়েছিলাম, যে গবেষণাটা এরকম যে ডিএনএ ডিটেক্ট করার জন্য আমি একটা প্রজেক্ট করতে চাইছিলাম। ঠিক আছে? প্রজেক্টটা অনেক বড়, বাট আমি পরে প্রজেক্টটা করতে অনেক সময় লাগবে। তবুও আমাকে ভার্সিটি থেকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, এমনকি ভার্সিটি এই ধরনের কোনো ল্যাব ফ্যাসিলিটি নাই। এবং আমার মানে ভার্সিটিতে মানে ওরকম ধরনের কোনো কিছু পাই নাই। তো বাংলাদেশের এই একটা বড় সমস্যা যে আমাদের হচ্ছে শুধুমাত্র মুখস্থ বিদ্যা আর বই এক গাদা আপনার সিলেবাসে থাকে, বাট আমরা সেটা সঠিক প্রয়োগের কোনো 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 কিছু আমরা দেখতে পাই না, যার কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আমি অনেকে দেখেছি যে এমন এমন ছেলেপেলে আছে, তারা হয়তো বা তাদের হচ্ছে পড়াশোনার গতি ভালো না, তবে একটা টপিক্স নিয়ে অনেক ভালো এক্সপার্ট, সেই বিষয়ে আমরা সাপোর্ট দেই না। যেটা উন্নত বিষয় দেওয়া হয়, যে একটা বিষয় নিয়ে আপনি ভালো কাজ করতেছেন, পড়াশোনায় আপনার আপনার ওই বিষয়ে নলেজ বেশি, সেটার মানে সম্পর্কে আপনাকে অ্যাপ্লাই করার সব ফ্যাসিলিটি দেওয়া হয় ভার্সিটি থেকে এবং এমনকি দেশ থেকে। বাট আমাদের দেশে এই জিনিসটা নাই। এটা আপনি কতটুকু ফেস করেছেন জানি না, বাট এটা আমি বাংলাদেশে অনেক কয়েকটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, তো আমি ফেস করেছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনার এখানে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে আমরা আজকে মনে হচ্ছে যে প্রাইমারি এডুকেশন বা নলেজ পাওয়ার আমরা অনেক কিছু এড করতে পারলাম। যেমন সিলেবাস ভিত্তিক, সৃজনশীল ভিত্তিক, সমাজ অনেক জিনিস এড করতে পারলাম। তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে আমার মনে হয় এলিয়েন ভাই এড করতে পারেন। আচ্ছা, আচ্ছা, এলেন ভাই, একটু হিউম্যান বলে ভাইয়া। নেই, সেটা হচ্ছে একটু আমরা লাইভটা আর বেশি দীর্ঘায়িত করবো না, ঠিক আছে? আমরা হচ্ছে খুব শেষ করবো। আপনি যদি মন্তব্য দিয়ে দেখেন, আজকে যে আমরা নলেজ ইজ পাওয়ার মানে জ্ঞানই যে শক্তি, এই জ্ঞানের মেন বেস যে আমরা মানে শিক্ষাকে ধরলাম, এই শিক্ষাটাকে আমরা মানে চেঞ্জ করে কি বললাম, সুশিক্ষা বললাম। এটা সম্পর্কে আপনি একটু যদি মতামত দিতেন। আমরা লাইভটা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা যতটুকু পেরেছি যে জ্ঞানই যে শক্তি, এটার আমরা বেসটা তুলে ধরার চেষ্টা করেছি, মানে প্রাইমারি লেভেলটা বলেছি। হয়তো বা পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিসকাস করবো। আপনি এটা সম্পর্কে মন্তব্য দিলে দিতে পারেন। আসলে হিউম্যান ভাই মন্তব্য তো প্রথম থেকেই দিয়ে আসছি যে সুশিক্ষা আসলে আমরা শিক্ষাটাকে একটু একটা মাপকাঠির মধ্যে নিয়ে এসেছি। হয়তো মাপকাঠি বলতে আমরা এই যখন আপনি মেরুদণ্ডর সাথে যখন তুলনা করলেন তখন আমরা শিক্ষাটাকে একটা কন্ডিশনের মধ্যে আনছি যে সুশিক্ষা, শিক্ষাটা কেমন, সুশিক্ষা, সুশিক্ষাটা মেরুদণ্ড। হ্যাঁ, আমি এটা বিষয়ে কমেন্ট দিয়েছি যে ঠিক আছে, এটাকে আমরা যদি একটা আমাদের অনুকূলে আনি তাহলে ঠিক আছে বলা যায়। শুধু এক ঢালাওভাবে যদি শিক্ষা বলে দিই তাহলে সেখানে সুশিক্ষা কুশিক্ষা সব ধরনের শিক্ষাই চলে আসছে। তো সেভাবে না বলে সুশিক্ষাটা বলা যায়, এটাই মূলত কথা। আর আমিও সেটাই বলতে চাচ্ছিলাম যে আজকের মতো লাইভটা এখানে শেষ করা ভালো, কারণ আজকে প্রথম দিন, সেজন্য অতটা দীর্ঘায়িত না করা ভালো। হয়তো বা আমরা এইটা নিয়ে একটু সিরিয়াস করলাম, আজকে প্রথমটা করলাম, পরে হয়তো বা ডিপে যাবো, আস্তে 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 ডিপে যাব। তো পরবর্তী সেটা দেখা যাবে। আমরা স্টিমেট ভাইয়ের কাছ থেকে একটু শুনে তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, হিউম্যান ভাই। আচ্ছা, ধন্যবাদ এলেন ভাই। স্টিমার ভাই, আজকে আমরা যে বেস নিয়ে আলোচনা করলাম, যে জ্ঞানের যে বেসটা নিয়ে, এটা নিয়ে আপনি আজকে লাস্ট মতামত দেন, আমরা লাইভটা শেষ করে দেবো, বেশিক্ষণ আর করবো না। জি ভাই, বলেন। হ্যাঁ, খুব লাকি মনে হচ্ছে আমার জন্য। মানে যুক্ত হয়ে কথা বলার মতো একটা সুবর্ণ সুযোগ ছিল আজকে আরকি। তো আমি যুক্ত হলে কথা বলতে পারলাম। তো যদিও আমার এখন একটু নিজেও রাশে পড়ে গেলাম। তো আমার বের হয়ে যেতে হবে। তো আলোচনাটা খুবই সুন্দর ছিল। এ এত শিক্ষা জাতির মেরুদণ্ড, এত বড় একটা ভুল কথা আমরা পড়ে আসছি। আমরা কখনো চিন্তাই করিনি। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং এত সুন্দর একটা বেস স্টার্টিংটা এত সুন্দর
টপিক নিয়ে শুরু করলেন, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মতো যারা টুকটাক লেখাপড়া হ্যাঁ, করেছি, স্টিমার ভাই, এবং যারা একটু নাকি, একটু আরেকটা হ্যাঁ, কথা অ্যাড করে দিই। আমাদের পেজের নাম কিন্তু দিয়েছি মানুষের জন্য আন্দোলন। এই মানুষের জন্য আন্দোলনটাকে একটু যদি আপনি আমাদের পেজের এই নাম নিয়ে যদি একটু বলতেন যে আসলে আমরা এই পেজের নামকরণটা দিয়ে আমরা কি কি করতে পারি। আচ্ছা হিউম্যান ভাই, ওইটা ওইটা বলার আগে আমি স্টিমার ভাইকে একটা জিনিস একটু ধরিয়ে দিই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে কিন্তু ভুল বলবো না, আমরা কখনোই ভুল বলবো না। আমরা শুধু এটাকে একটু অনুকূলে এনেছি, আমাদের অনুকূলে আমরা শুধু একটা কন্ডিশন দিয়েছি তার উপরে। তাছাড়া সেটা ঠিক আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তার উপর আমরা একটু এক্সট্রা কন্ডিশন দিয়েছি যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে সুশিক্ষাটাকে আমরা কন্ডিশন দিয়েছি যে কেমন শিক্ষা, সুশিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে, কিন্তু কেমন শিক্ষা, সুশিক্ষা। আমি কি বোঝাতে পেরেছি ভাই? এটা কিন্তু ভুল না যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কিন্তু ভুল না ভাই। এলিয়েন ভাই, আমি আপনার সাথে একমত। আপনি যেটা বলতেছেন আমি আপনার সাথে একমত। হ্যাঁ, কিন্তু আমি ভুল বললাম মানে কোন হিসাবে? আ হ্যাঁ, আমি ঢালাওভাবে ভুল বলতে পারি না। আপনি রাইট। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বর্তমান যেই সিচুয়েশন চলে আসছে, একটা সময় ছিল আমাদের আক্ষরিক জ্ঞান ছিল না মেক্সিমাম লোকের। এখন প্রায় সবাই টুকটাক লেখাপড়া জানে বা একটু বই পুস্তক হলেও পড়ে। কিন্তু বর্তমান সিচুয়েশনে এই আমরা যদি ঢালাওভাবে শিক্ষা জাতীয় মেরুদণ্ডের কথাটা বলি, এটা চরম একটা ভুলের মতোই শোনায়। এটা বাস্তব বাস্তব একটা রূপ আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি। আপনারা একমত নাও হতে পারেন। বাট আমার অবস্থা করুণ বলেই আমি বলতেছি, আমি এটা ভালো লক্ষণ দেখতেছি না। তাই আমি কিছুটা বাধ্য হয়ে হলেও আমাকে এটা বলতে হইছে। অ্যা আমি আমি সেটা মিন করতেছি। আমার মনে হচ্ছে এখন একটু কারেকশন হওয়া উচিত। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বলা উচিত। কারণ এই ধরনের শিক্ষার আন্ডারে আমাদের দেশটা শেষ, আমাদের বড় একটা নেশন শেষ, জাতি শেষ, মানুষ শেষ। এমনকি আপনি যে একটু আগে বললেন যে মানুষের জন্য আন্দোলন, আপনি শিক্ষা দিয়ে মানুষের আন্দোলন এটা সম্ভব আর হবে না। তাই সুশিক্ষা দিয়ে আন্দোলন করতে হবে। আমার মনে হয় এখন একটা সময়ের দাবি, এই জিনিসটাকে আমাদেরকে আরেকটু আপডেট করা উচিত। আমি ভুল বলব না, আমি বলব আপডেট। আরো অধিকতর মানে নির্ভুল করা। হ্যাঁ, এইটুকুই। হ্যাঁ, ধন্যবাদ স্টিমার ভাই। আজকে আসলে আমরা ফার্স্ট লাইভ করলাম, আর আমার যে মোটিভ, আমি একটু মোটিভটা বলে দেই এবং আমার এই পেজের মোটিভটা একটু বলে দেই। আমরা এইখানে একটা মানুষকে কিভাবে সব ক্ষেত্রে আমরা ভালো তৈরি করতে পারি, সেটা শিক্ষা হইতে পারে, আহ, তারপরে আপনার জ্ঞান হইতে পারে, যুক্তি হইতে পারে, আপনার অন্যান্য টেকনিক্যাল বিষয় হইতে পারে। আমরা সবকিছু বিষয় নিয়ে এখানে ডিসকাস করার চেষ্টা করব। আমাদের মাঝে আজকে আপনারা ছিলেন এবং আপনারা আমার সাথে অনেক কথা অ্যাড করেছেন, এবং আমি যে টপিকসটা মানে একদম নিখুঁত ভাবে জিরো বেসমেন্ট থেকে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, আমি আমার দিক থেকে যথেষ্ট ট্রাই করেছি, এবং আপনারা অনেক সুন্দর সুন্দর কথা অ্যাড করেছেন। এবং আপনারা বিষয়টা আমি যে বিষয়টা যে মডিফাই করার চেষ্টা করেছি, এবং এবং আপনারা বিষয়টা আমার মনে হয় বুঝতে পেরেছেন। এবং দর্শক শ্রোতারা যে কয়জন আপনারা শুনলেন আজকে, হয়তো বা আমাদের ফার্স্ট লাইভ, তবে খুব একজন যে বেশি হয়েছে তা না, যে কয়জনই শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা এই বিষয়গুলাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আমরা যদি বাস্তবতার অ্যাঙ্গেল থেকে সব কথা বলার চেষ্টা করেছি, আমরা আহ কোনো মানে লেবাস ধরি, লেবাস টেনে নিয়ে আমরা কোনো কথা বলি নাই। আপনারা যদি আমাদের কথায় কোনো ভুল পান, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা অবশ্যই ভালো কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি সবার কাছে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এতক্ষণ ধরে লাইভ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের পেজ থেকে আরো অনেক সুন্দর সুন্দর টপিকস এর লাইভ পাবেন, এবং আমরা সবসময় বাস্তবধর্মী নিয়ে কথা বলবো। এখন এই বাস্তবধর্মী কথা বলতে হয়তো বা অনেক সময় ধর্মও আসতে পারে, অনেক সময় হচ্ছে আমাদের মানে অপসংস্কৃতিও আসতে পারে। আমরা সেগুলাও উদ্ঘাটন করার চেষ্টা করব যে কেন এই জিনিসগুলো আমাদের বাস্তবতার সাথে এবং আমাদের সভ্য সমাজের সাথে কেন যায় না, এবং এই জিনিসগুলা কেন ক্ষতিকর, এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যতক্ষণ আপনারা এতক্ষণ ধরে শুনলেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে হচ্ছে এলিয়েন ভাই, স্টিমার ভাইয়া অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং অনেক সুন্দর সুন্দর যুক্তি তুলে ধরেছেন। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা অনেক দেশের প্রেক্ষাপটে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের লাইভ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।